ওরা ব্যাক স্টেজে রাখছে। দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ আজকের বিজেসি টকে। আপনারা জানেন বিজেসি ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বাংলাদেশের টেলিভিশন এবং ব্রডকাস্ট মাধ্যমে কর্মরত সাংবাদিক সংবাদকর্মীদের একটি সংগঠন। খুবই অল্প সময় আমাদের পথ চলা, এই পথ চলার মধ্য দিয়ে আমরা যখন অনেক কিছু করার পরিকল্পনা করছিলাম, আমাদের দক্ষতা বৃদ্ধি, আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি, নানা রকম ট্রেনিং, ঠিক সেই সময় কোভিডের এই বাস্তবতা এবং সেই কোভিড বাস্তবতার কারণে স্বভাবতই আমাদেরও কাজের জায়গায় আমাদের মনস্তত্ত্ব জুড়ে পুরোটাই রয়েছে এই কোভিড সংক্রমণের সময়। সেই কোভিড সংক্রমণের সময় আমাদের এই বিশেষ আয়োজন বিজেসি টকের চতুর্থ পর্বে আপনাদের সঙ্গে থাকছেন মাহফুজ মিশু। আপনারা জানেন এই দুঃসময়ে সবার মতো সাংবাদিকরাও, বিশেষ করে ব্রডকাস্ট মিডিয়ায় যারা কাজ করছেন, তারাও ফ্রন্টলাইনের হিসেবে কাজ করছেন এবং তাদের ঝুঁকিটা কোনো অংশেই কম নয়। চিকিৎসক, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য, ভলান্টিয়ার যারা কাজ করছেন, তাদের মতো ঝুঁকি নিয়ে কখনো কখনো বেশি ঝুঁকি নিয়ে কাজ করছে। ফলে আমাদের জীবনাচরণ, আমাদের অফিসের কার্যক্রম, আমাদের অফিসের শিডিউল, আমাদের রানডাউন সবকিছুতে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই করোনাকালে যারা ফ্রন্টলাইনার, সাংবাদিক কিংবা পুলিশ কিংবা ব্যাংকার, তারা কিভাবে অফিস করবেন, অফিস করার ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে, সামনের দিনগুলো কেমন হতে পারে, সেসব নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি করোনায় অফিস। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন নিউজ 24 এর বার্তা প্রধান সিনিয়র সাংবাদিক, আমাদের খুবই প্রিয় মুখ, জনাব রাহুল রাহা। রাহুল দা, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক জনাব মীর সোহেল রানা, গণমাধ্যমের আরেক পরিচিত মুখ, তিনি পুলিশে হয়েও গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের খুবই পুরনো চ্যানেল, টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক, চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক জনাব জাহিদ নওয়াজ খান জুয়েল ভাই। জুয়েল ভাই, আপনাকেও স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি জাহিদ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে ধরেন এই করোনা সংকটটা যখন আসলো, তারপরে খুব অল্প সময়ের ভিতরে টেলিভিশনে অনেক কিছু আপনাদেরকে পরিবর্তন করতে হয়েছে। সবচেয়ে যে জিনিসটা পরিবর্তন করতে হয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট, এবং সেই কন্টেন্টের আলোকে আপনার যে কর্মীদের ডিউটি বন্টন, অফিসের সময় কেউ আক্রান্ত হলে শুরুর দিকে আইসোলেশন, এই জায়গাগুলো কিভাবে সামলালেন? এবং আপনার কাছে কি মনে হয় যে এটি সামলাতে গিয়ে আপনার কলিগরা, আমার কলিগরা, তারা বাড়তি চাপে, বিশেষ করে মনস্তাত্ত্বিক চাপে কখনো কখনো পড়ছেন? আলোচনার জন্য এবং শুরুতে আগে একবার বিজেসিকে ধন্যবাদ জানাতে চাই যে ব্রডকাস্ট জার্নালিস্টদের জন্য বর্তমান সিচুয়েশনে বিজেসি যেভাবে মানসিক সাহস দিয়ে যাচ্ছে, এটা মানে অসাধারণ। এই জন্য বিজেসিকে একটা স্যালুট। আর যে বিষয়ে আপনি আলোচনার সূত্রপাত করছেন, যে আসলে বেসিক্যালি প্রথম তো কন্টেন্ট না, প্রথম বিষয় হচ্ছে সুরক্ষা। আপনি জানেন যে যখন থেকে আমরা জানতে পারলাম যে এরকম একটা বিষয় থাকে না, আপকামিং, আমাদের যেরকম নিউজে আমরা দেখি আপকামিং, আমরা গত অন্তত জানুয়ারি না হলেও ফেব্রুয়ারি থেকে আমরা বুঝতে পারছিলাম যে ইট ইস আপকামিং। সো সেখান থেকে আমাদেরকে স্পেশালি 8ই মার্চের পর থেকে এক ধরনের বড় প্রস্তুতি নিতে হলো। এবং সেই প্রস্তুতি, আপনি যেটা বলছেন কন্টেন্ট অবশ্যই চেঞ্জ হয়েছে, বাট কন্টেন্ট চেঞ্জ হয়েছে এই কারণে যে প্রথমে আমাদেরকে ভাবতে হয়েছে সুরক্ষার বিষয়টি। এবং সুরক্ষার একটা বিশাল বিষয় ছিল যে যেটা আমরা এখন অনেক বেশি সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলি এবং অন্যান্য যেসব বিষয়ের কথা বলি, তো সোশ্যাল ডিস্টেন্সিংটা ছিল একদম একটা মেজর বিষয়। সো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয়েছে যে আমাদের নিউজ রুমে ইন অপারেশন যে ম্যান পাওয়ার, আমরা যদি প্রতিদিন গড়ে 50 to 60 পিপল একটা নিউজ রুম পরিচালনা করে, আমরা সেখান থেকে অল অফ এ সাডেন সেখান থেকে ড্রাস্টিক্যালি ম্যান পাওয়ার কমে সেটাকে 20% নিয়ে আসতে হয়েছে। এখন 20% নিয়ে আসতে গিয়ে যে কাজটা হয়েছে, এক ধরনের ইফেক্ট বলেন, ইম্প্যাক্ট বলেন, সেটা কন্টেন্টের মধ্যে পড়বেই। তো সেই কন্টেন্টের ক্ষেত্রে ফাইন, সেরকম আবার মাল্টি ডাইমেনশনাল বিষয় আছে যে আমরা তো কোনো কিছুই বাদ দিয়ে রাখতে পারবো না। সো যেটা অ্যাড্রেস করতে হবে, স্পেশালি বর্তমান সিচুয়েশন, এরকম সব বিষয়ই যেহেতু আমাদেরকে স্পর্শ করতে হবে, আমাদেরকে কভার করতে হবে, তখন আমাদেরকে আবার ভিন্ন ভাবে কিছু উপায় বের করতে হয়েছে। যে আমি হয়তো শুরুর দিকে একেবারে ভক্স পপ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি, বাট এর মানে এই না যে একটা জায়গাতে সার্টেন জায়গাতে কোনো একটা ঘটনা ঘটছে সেখান থেকে আমরা নিউজ করবো না। তো সেরকম টেকনিক্যালি কিছু বিষয় আমাদেরকে চেঞ্জ আনতে হয়েছে। ইন্টারভিউর ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি সোহেল রানা সাহেব আছেন, যে প্রতিনিয়ত কিন্তু আমরা টিভি স্ক্রিনে তাকে দেখছি, প্রতিনিয়ত আমরা টিভি স্ক্রিনে তার বক্তব্য প্রচার করছি, এবং আমাদের সঙ্গে রিপোর্টারদের সঙ্গে যে তার যে দেখা হতে হচ্ছে এরকম কোনো বিষয় কিন্তু না।
সো যে বিষয়টা ঘটেছে কন্টেন্টের যে চেঞ্জটা আনতে গিয়ে ভাইস ভার্সা ঘটেছে। আমরা যেমন আজকে আমি দেখলাম আমাদের একটা নিউজ যাচ্ছিল যে 239 জন যে বিজ্ঞানী WHO যে চিঠি লিখেছেন, তাদের যে অন্যতম একজন অস্ট্রেলিয়ান, আমাদের একজন নিউজ রুম এডিটর এখান থেকে তার সঙ্গে যোগাযোগ করে অস্ট্রেলিয়াতে উনি থাকছেন, তার ইন্টারভিউ করে একটা নিউজ করেছেন। সো যেটা ঘটেছে যে আমার কন্টেন্ট চেঞ্জ করতে গিয়ে আবার আমাকে টেকনোলজি গুলো কিন্তু এক ধরনের চেঞ্জ আনতে হয়েছে এবং হচ্ছে। সো এটা একদিক দিয়ে যেরকম চ্যালেঞ্জের জায়গা, আবার আমাদেরকে কিছু কিন্তু সম্ভাবনার জায়গা দেখাচ্ছে যে এর মানে আমি আগে একটা ইন্টারভিউ করার জন্য মাহফুজ মিশুর একটা ইন্টারভিউ করবো বা সোহেল রানা সাহেবের ইন্টারভিউ করবো, রাহুল রার একটা ইন্টারভিউ করবো, আমাকে ওয়েট করতে হতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, অমুক দিন আসেন। এখন এটা সো ইজি হয়ে যাচ্ছে এই জন্য যে এখন আমরা সবাই মনে করছি যে দ্যাট ইজ দ্য ওয়ে, যে যেখানে আমি ডিজিটালি অনেক বেশি ইনভলভ হতে পারি, প্রেজেন্স নিয়ে আসতে পারি। আমাদের এই শো তো তার একটা বড় উদাহরণ। ধরেন আপনি আপনার জায়গায়, রাহুল দা তার জায়গায়, সোহেল ভাই তাই জায়গা থেকে আমরা কথা বলছি, আমাদেরকে কাছাকাছি আসতে হচ্ছে না, এবং সম্ভবত কোনো টেলিভিশনে এখন আর গেস্ট এলাও করে না। আমি একটু রাহুল দার কাছে আসতে চাই। রাহুল দা, যেহেতু আপনি একটি নিউজ চ্যানেল পরিচালনা করেন, ফলে নিউজ চ্যানেলের অপারেশন আরো বেশি, যেহেতু আপনার প্রোগ্রাম নেই বা গান নাটক এই টাইপের প্রোগ্রাম নেই, ফলে সেটি করতে গিয়ে এই যে লোকবল কমানো অথবা একটা রেশনিং করা, কিছু লোক অফিস করানো, কিছু লোককে বাড়িতে রাখা, সেটা করতে গিয়ে কোনো জটিলতা হচ্ছে কিনা সেটা একটি প্রশ্ন। এবং আমরা অনেক সময় দেখছি যে আমাদের কর্মীরাও কেউ কেউ খুব সচেতন আমরা থাকছি, আমরা মাস্ক পরে থাকছি, আমরা স্যানিটাইজার ইউজ করছি, কিন্তু হঠাৎ করে কোনো একটা সময় নাকে বা মুখে হাত দিয়ে দিচ্ছি। ফলে সেই জায়গাগুলোতে কি গত 3 মাসে আমাদের আচরণে খুব বড় ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা? রাহুল দা, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ মিশু, আপনাকে বিজেসি টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং করোনায় অফিস বিষয়টা অত্যন্ত চমৎকার একটা বিষয়, কারণ আমাদের গত 3 মাসে যদি বলি যে নতুন অভিজ্ঞতা কি হলো, করোনায় অফিস করাটাই আমাদের সবচাইতে নতুন অভিজ্ঞতা হলো। করোনা সবার হয়েছে, কিন্তু অফিস করার অভিজ্ঞতা যাদের হয়েছে তাদের কিন্তু অভিজ্ঞতাটা একেবারেই একটু আলাদা। আর একই সঙ্গে আমি জুয়েল ভাইয়ের মতো বিজেসি কে ধন্যবাদ দিতে চাই। করোনার সময় আমাদের প্রত্যেকটা কর্মীর পাশে বিজেসি ছিল, এবং বিজেসি কথায় ছিল না, কাজে। বিজেসি কে একটা ধন্যবাদ জানানোই দরকার খুব গুরুত্বের সঙ্গে এই বিজেসি টকের ভেতরে। আপনি যে প্রসঙ্গ করেছেন আচরণের পরিবর্তন তো অবশ্যই হয়েছে। প্রথমত আমি একটু বলি যে আমাদের যারা রিপোর্টার রয়েছেন, ক্যামেরা ক্রুরা রয়েছেন, বা প্রডিউসাররা রয়েছেন, ভিডিও এডিটাররা রয়েছেন, নিউজ এডিটাররা রয়েছেন, বা ব্রডকাস্টে যারা কাজ করেছেন, কি এমনকি মার্কেটিং এ যারা কাজ করেছেন, ড্রাইভাররা, সবার ভিতরে প্রথম চেঞ্জ যেটা এসেছে, যেটা গণমাধ্যমের মাধ্যমেই হয়েছে, সেটা হচ্ছে যে সবাই মাস্ক পরছে। মাস্ক পরা কিন্তু একটা কালচারে রূপান্তরিত হয়েছে। এবং আমরা যখন টেলিভিশনের পর্দায় মাস্ক পরে পিটিসি দিচ্ছি, লাইভ করছি, সেটা কিন্তু গণমানুষকে সচেতন করেছে। শুধু অফিসের ভেতরে যে অবস্থান পরিবর্তন করেছে তা নয়, এটা গোটা দেশের কালচারাল একটা পরিবর্তন এনেছে যে হ্যাঁ, একটা মাস্ক পরতে হবে। সেকেন্ড পয়েন্ট, আমরা অফিসগুলোতে সুরক্ষার ব্যবস্থা যেগুলো করেছি, যেমন আমার অফিসে ঢুকতে হলে আপনাকে অবশ্যই পায়ের নিচটা স্যানিটাইজ করে ঢুকতে হবে। তারপরে আপনি একটা টানেলের ভেতর দিয়ে যাবেন, যে টানেলে আপনার পুরো বডিটা কিছু হলো স্যানিটাইজ হবে। এর স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রাইমারিলি আমরা যে সমস্ত ধারণাগুলো WHO এবং আমাদের ডাক্তারদের কাছ থেকে পেয়েছি, তার ভিত্তিতে আমরা 20 সেকেন্ড হাত ধোয়া, তারপরে স্যানিটাইজার লাগানো, পায়ের নিচে পরিষ্কার করা, মুখে মাস্ক পরা, 3 ফিট দূরত্বে দাঁড়িয়ে কথা বলা, 3 ফিট দূরত্বে দাঁড়িয়ে অফিস করা, এই যে একটা আচরণগত পরিবর্তন, এটা ব্যাপকভাবে অফিসে আসার কারণে যে কারণটা হয়েছে, আমি অন্তত নিউজ 24 কথা বলতে পারি, সেটা হচ্ছে আমার অফিসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2%। টোটাল কর্মীদের 2% আক্রান্ত। অনেক অফিসে অনেক আক্রান্ত হয়েছেন, কিন্তু এই যে স্যানিটাইজিং প্রক্রিয়াটা আমার অফিসে অত্যন্ত কড়াকড়ি আমরা পালন করতে বাধ্য করার কারণে, বা তারা এটা স্বতঃস্ফূর্তভাবে পালন করার কারণে এটা কিন্তু আমরা বেঁচেছি। ফলে আমাদের বিশ্বাস এসেছে যে এই স্যানিটাইজেশন, মাস্ক পরা, পায়ের নিচে স্যানিটাইজ করা, হাতে স্যানিটাইজ করা, সাবান দিয়ে বারবার হাত ধোয়া, একটু দূরত্বে দাঁড়িয়ে কথা বলা, এগুলো একটা বিশাল পরিবর্তন। আমার ধারণা এইগুলো আমি নিজে বাড়ি গিয়ে দেখেছি, আমি নিজে বাড়িতেও এগুলো প্র্যাকটিস করতে শুরু করেছি। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন কেউ ভুল করে মাস্ক না পরে পিটিসি দিচ্ছি, তখন আরো সমালোচনা হচ্ছে। আমরা যখন কেউ গাড়ি করছি, কাছাকাছি এসে যাচ্ছি, বলে একটু দূরে সরে বসো, এই যে একটা সচেতনতা, এটা কিন্তু আচরণ, এই সাইকোলজিক্যাল পরিবর্তন এসছে। আর যেটা জুয়েল ভাই বলছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছে, মানে আমার অফিসটা অনেক দূরে, বলা যেতে পারে যে যমুনা টেলিভিশন আর নিউজ 24 টেলিভিশন
এই দুটো ঢাকা শহরের প্রায় বাইরে কাছে, হ্যাঁ, এখান থেকে সচিবালয় যেতে অনেক সময় লাগে। কিন্তু এখন এই যে জুম ব্যবস্থাপনা বা ডিজিটাল ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার কারণে এখন আর ইন্টারভিউ করার জন্য আমার টাইম লসের প্রসঙ্গ নাই। ইভেন আমি এটা কথাটা একটু ফানি, কিন্তু আমরা চেষ্টা করছি যারা যারা টক শোতে আসেন তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য, যদি সুযোগ পাই, যদি ফিনান্সিয়াল কন্ডিশনটা আমাদের সাপোর্ট করে। কিন্তু বহু জায়গাতেই আপনি এখন টক শো করছেন বিনা পয়সায়, ফলে ডিজিটাল টেলিভিশনের জন্য আপনার একটা বিশাল ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট তৈরি হয়েছে, কারণ আমাদের মানি ইনফ্লো কমে গেছে, এক্সট্রিমলি কমে গেছে মানি ইনফ্লো। তারপরেও আপনার আবার এক ধরনের ফাইন্যান্সিয়াল সেভিংস এর জায়গাটাও তৈরি হয়েছে। আর একটা জায়গায় ব্যাপকভাবে পরিবর্তন এসছে, সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট তারা দেখছেন যে করোনা কালে বিশেষ করে গণমাধ্যমের ক্ষেত্রে পত্রিকা হয়তো ভালো চলে নাই, অন্যান্য অফিস ঠিক মতো চলে, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট গুলো ঠিক মতো চলে নাই, কিন্তু টেলিভিশন বিশেষ করে ব্রডকাস্ট মিডিয়া ভীষণ ভাবে চলেছে। তার টিআরপি বৃদ্ধি পেয়েছে, তার দর্শক বৃদ্ধি পেয়েছে, এমনকি টাকা না মানি বৃদ্ধি পেয়েছে। রাহুল দা, আমরা সবচাইতে ইতিবাচক ভাবে এই প্রতিষ্ঠানগুলো পালন করেছে। ফলে দাদা আপনাকে আমরা অনেক সময় শুনতে পাচ্ছি না, সম্ভবত নেটওয়ার্কের ঝামেলা। আমি আরেকবার আপনার কাছে আসবো। আমরা একটু সোহেল ভাইয়ের কাছে যেতে চাই। সোহেল ভাই, প্রথমত হচ্ছে বাংলাদেশ পুলিশকে আমরা একটা আন্তরিকভাবে ধন্যবাদ দিতেই পারি এবং দিতে চাইও বিজেসির পক্ষ থেকে, কারণ পুলিশ এই সময়ে দারুণ কাজ করেছে। বিশেষ করে মানুষের জনসচেতনতা তৈরি থেকে একদম মানুষকে দাফন কাফনের কাজটি আমরা শুরুর দিকে পুলিশকে করতে দেখেছি। ফলাফলস্বরূপ পুলিশ বাহিনীর অনেক সদস্য এরই ভিতরে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। আমাদের বেশ কজন সংবাদকর্মীও মারা গিয়েছেন, তাদেরকেও শ্রদ্ধা জানাতে চাই। আপনার কাছে সরাসরি যে প্রশ্ন, যে আপনাদের কাজের যে ধরন, সেই ধরনের সঙ্গে জনগণের কাছাকাছি যাওয়ার এক ধরনের একটা বাধ্যবাধকতা রয়েছে। যেমন অনলাইনে আমি আপনাকে ইন্টারভিউ করতে পারলেও অনলাইনে আপনি কোনো আসামিকে তো ধরতে পারবেন না। ফলে সেই কাজগুলো আপনারা কিভাবে করছেন এবং সেটি করতে গিয়ে আপনাদের কর্ম পদ্ধতিতে, অফিস করার পদ্ধতিতে কোনো মৌলিক পরিবর্তন এসছে কিনা, যেটি টেলিভিশনগুলোতে এসছে? ধন্যবাদ। প্রথমেই আমি শ্রদ্ধা জানাতে চাই। প্রথমে ধন্যবাদ জানাবো বিজেসি কে আপনাদের এই চমৎকার আয়োজনের জন্য এবং আপনারা চমৎকার যে প্রোগ্রামগুলো লঞ্চ করছেন আফটার নাদার তার জন্য, এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে শ্রদ্ধা। পাশাপাশি আমি শুরু করতে চাই বাংলাদেশ পুলিশের 47 জন দেশপ্রেমিক বীর সদস্য যারা এই করোনার সংকটকালে দেশ ও মানুষের জন্য কাজ করতে গিয়ে মানুষের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে গিয়ে আত্মত্যাগ করেছেন। একই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের যে সকল সম্মানিত দেশপ্রেমিক আমাদের সাংবাদিক ভাইরা যারা আত্মত্যাগ করেছেন, আমাদের চিকিৎসা কর্মী এবং চিকিৎসকগণ সহ যে সকল স্বেচ্ছাসেবী সদস্যগণ রয়েছেন যারা দেশ এবং মানুষের জন্য কাজ করতে গিয়ে আত্মত্যাগ করেছেন, তাদের সকলের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনি যেটি প্রশ্ন করছিলেন আসলে আমি শুনছিলাম, জাহিদ ভাই বলছিলেন, রাহুল ভাই বলছিলেন চমৎকার তাদের অভিজ্ঞতার কথা, কিভাবে তাদেরকে কাস্টমাইজ করে নিতে হয়েছে এই করোনা কালে তাদের দায়িত্ব পালনকে। একই রকম আপনি জানেন যে বাংলাদেশ পুলিশের আসলে দায়িত্ব পালনটা একেবারেই ভিন্ন রকম। আমাদের মূল কাজটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন উইথ পিপল। আমরা কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের, এবং বাংলাদেশ পুলিশ বেসিক্যালি বেসড অন দ্য কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি অফ ইন্টারঅ্যাকশন উইথ দ্য পিপল। তো আমাদের এই করোনা কালে যে বড় একটা চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হয়েছে, যেটি আপনি কিন্তু সূত্রপাত করে দিয়েছেন বলে, যে গ্রেফতার করার মতো একটি বিষয়, যে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, আমাকে সবসময় কাছে যেতে হয়, মিশতে হয়, তাকে স্পর্শ করতে হয়। এই করোনা কালে এটি আমাদের করা সবচেয়ে জটিল হয়ে গিয়েছে। আমরা তাকে চাইলেই স্পর্শ করতে পারিনি, চাইলেই তার কাছে যেতে পারিনি। বাট তারপরে খেয়াল করে দেখবেন একেবারে শুরু থেকেই কিন্তু আমরা আমাদের যে ট্র্যাডিশনাল যে ল এনফোর্সমেন্টের কাজগুলো তার কোনোটি কিন্তু আমরা বন্ধ রাখিনি। একেবারে ডে ওয়ান থেকে যখন আমরা দায়িত্ব পালন শুরু করেছি, ইভেন কোনো লিখিত অর্ডার পাওয়ার আগে, ইভেন কোনো দায়িত্ব বুঝে পাওয়ার আগে থেকেই কিন্তু আমরা মাঠে নেমে গিয়েছি। আমরা হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা করেছি এবং মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে তা শুরু থেকেই নানাভাবে বুঝিয়ে মানুষকে মানানোর চেষ্টা করেছি। এই জন্য কিন্তু মানুষের কাছে আমাদেরকে যেতে হয়েছে ঝুঁকি নিয়ে। আমরা যে একেবারে ঘরে গুটিয়ে বসেছিলাম তা তো অবশ্যই না, আপনারা দেখেছেন, সবাই জানেন। আমরা, এবং আপনি নিজেই বললেন যে ইভেন লাশ দাফনের মতো কাজ এবং অগণিত মানুষের কাছে রাতের অন্ধকারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ খাদ্য, ঔষধ, নানা প্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের সদস্যরা পৌঁছে গিয়েছে।
এখন এগুলো আসলে আমরা কিভাবে করেছি, দুটো বিষয়। প্রথমত হচ্ছে আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল, আমাদেরকে ইন্টারাকশনটা একই সাথে চলমান রাখতে হয়েছে, কারণ মাঠে পুলিশ ছাড়া আসলে এভাবে ঝুঁকি নিয়ে কাজ করার আমাদের সম্প্রদায় গোষ্ঠী বা আমাদের জনবল কম রয়েছে। আমরা একই সাথে ইন্টারাকশনটা চালু রেখেছি, আবার একই সাথে আবার আমাদেরকে দূরত্ব বজায় রাখার একটা চেষ্টা অব্যাহত রাখতে হয়েছে। তার মানে আমরা যখন এই কাজগুলো করেছি, আমরা সাধারণ মানুষকে বারবার বলেছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, আমরা চেষ্টা করেছি তারা যেন মেনে চলে। একই সঙ্গে আমাদের যে সকল সদস্যরা দায়িত্ব পালন করেছে তারা যেন ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করেন, সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। তবে এই ক্ষেত্রে একটি ঝুঁকি আমাদের শুরু থেকেই ছিল, আপনিও একটু হিন্ট দিয়েছেন আপনার কথায়। ঝুঁকিটা হচ্ছে যে আমরা যখন এই প্রবলেমটি শুরু হয়েছে তখন সুরক্ষা সামগ্রী সারা পৃথিবীতেই কিন্তু অপ্রতুল ছিল। বাংলাদেশ রাইট অপ্রতুল ছিল, সংকট ছিল। বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা এবং সংকট ছিল, এবং সেই পরিস্থিতিতে সুরক্ষা সামগ্রীর জন্য বিন্দু মাত্র অপেক্ষা করার বা সেটা নিয়ে ভাবনারও প্রয়াস না করে বাংলাদেশ পুলিশের 2 লক্ষাধিক সদস্য কিন্তু মাঠে নেমেছে। আপনি খেয়াল করবেন, আমি এটি গর্বের সাথে, এবং আমি অবশ্যই গর্বের সাথে বলবো, এটা একটা রেয়ার অপরচুনিটি। দেশ ও মানুষের পাশে থেকে তাদের সেবা করার যে সুযোগটা, রেয়ার অপরচুনিটি। বাংলাদেশ পুলিশ ওয়ান অ্যান্ড অনলি কোন রকম সুরক্ষা সামগ্রীর জন্য অপেক্ষা না করে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য এই বিশাল সুযোগটি পেয়েছে। এবং সোহেল ভাই সম্ভবত সেজন্যই অনেকে বলেন যে পুলিশের এখন যে ভাবমূর্তিটি তৈরি হয়েছে জনমনে, সেটা ধরে রাখা সম্ভবত স্বাভাবিক সময়েও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। সেটি ভিন্ন আলোচনা, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা এই যে যারা কাজ করছি, পুলিশ বা সাংবাদিক অথবা আমাদের চিকিৎসক বন্ধুরা, ব্যাংকাররা, তাদের পরিবার একটা বড় জায়গা। ধরেন জুয়েল ভাই সারাদিন অফিসে থাকেন, রাহুল দা সারাদিন অফিসে থাকেন, কিংবা সোহেল ভাই সারাদিন বাসায় তো যেতে হয়। বাসায় গেলে বিশেষ করে অনেকের বাসায় বাবা মা আছেন যারা সিনিয়র সিটিজেন, সন্তানরা আছেন, তাদের কাছ থেকে আপনারা কি ধরনের প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন করেন, এবং সেটা নিশ্চয়ই আপনার অন্য কর্মীদেরকে, অন্য সহকর্মীদেরকেও বলেন। ফলে এই করোনাকালের ফ্রন্টলাইনার যারা, তাদের বাড়ির জীবনটা যে সময়টুকুই থাকেন সেটি সম্পর্কে একটু শুনতে চাই। প্রথমে জুয়েল ভাই আপনার কাছে সংক্ষেপে। আমি করোনা নিয়ে এটা আসার পরে মাসখানেক আগে একটা লেখা লিখেছিলাম যে যে ছেলেটি এক সময় ফুটবল মাঠে ফুটবল খেলার পরে হাত না ধুয়ে সে কিছু খেত, বাটার বন খেত, সেই ছেলেটি এখন প্রতি আধা ঘন্টা পর পর হাত ধুচ্ছে। সেই মানুষটিকে প্রতিনিয়তই ভাবতে হচ্ছে, মানে এক ধরনের সূচিবায়ুগ্রস্ত হয়ে যেতে হয়েছে। আমি বিবিসিতে একটা লেখা পড়েছিলাম, বিবিসির একজন সাংবাদিক যিনি এরকম সূচিবায়ু একটা রোগ আছে, তো উনি এই রোগে আক্রান্ত। আর উনি এখন বলছেন যে আমি গত 40 বছর ধরে যা প্র্যাকটিস করে এসেছি, এখন পুরো পৃথিবীকে সেই প্র্যাকটিসটা করতে হচ্ছে। ইনফ্যাক্ট আমাদেরকে তাই হয়েছে। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেই যে আমার একটা মেয়ে আছে যে ক্লাস 10-এ পড়ে। সো আফটার মিড মার্চ আমি আমার মেয়েটাকে আর কিন্তু শুয়ে দেখিনি, যেহেতু আমাকে প্রতিদিন অফিসে যেতে হচ্ছে। প্রতিদিন অফিসে আমরা যতই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, আমাদেরকে এক ধরনের ইন্টারাকশনের মাধ্যমে আসতে হচ্ছে। এবং এরকম হয়েছে, যার সাথে আমি আজকে কথা বলেছি 2 দিন পরে সে করোনা পজিটিভ হয়েছে। আমাদের অফিসে কিভাবে রাহুল রাজেরা বলছিলেন যে খুবই নাম্বার ইভেন মানে নট মোর দেন 1%, এত সচেতনতার পরও তারপরও যেটা ঘটেছে যে আমার নিউজ রুমে আমরা 2জন এফেক্টেড হয়েছে। তো এই 2জনের সঙ্গে কিন্তু আমাকে আগের দিনও কিন্তু দেখা হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে প্ল্যানিং হয়েছে। হ্যাঁ, তো সেই সতর্কতা জায়গা থেকে যেটা বলছিলাম যে বাসায় এসে আমাদেরকে, আমি যেরকম বিষয়টি জ্ঞান, বাসায় ঢোকার আগে যখন বেল টিপি, আমার ওয়াইফ একটি 0 ভাইরাস নিয়ে দাঁড়িয়ে থাকে, সে একবার আমাকে পুরো শরীরে স্প্রে করে, আমার জুতো আলাদা করে সেটা স্প্রে করে আলাদা রাখা হয়। আমি বাসায় ঢুকে স্ট্রেট সরাসরি ওয়াশরুমে ঢুকে গিয়ে কি করছি, নিজেকে ওয়াশ করছি, কাপড় চোপড় গুলো ওয়াশ করছি। তারপরে এবং এরপর যখন আমি আবারও মেবি আধা ঘন্টা, এবং এক ধরনের একটা সাইকোলজিক্যাল এফেক্ট কিন্তু থাকে। আমি অফিস থেকে আসার পর আসলে 1-1.5 ঘন্টা খুব বেশি নর্মাল লাইফ আমার কাছে মনে হয় না। মানে জুয়েল ভাই জি একদম সর্বোচ্চ সতর্কতায় অবলম্বন করেন। সেক্ষেত্রে আমি আরেকটু আপনার কাছে জানতে চাই, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসলো? খাওয়া দাওয়ার ক্ষেত্রে 2 অর্থে কিছু পরিবর্তন এসছে। একটা হচ্ছে যে আমরা আগে মানে যেভাবে বাজার করতাম, এখন তো সেভাবে আমাদের পক্ষে বাজার করা সম্ভব হচ্ছে না। সো যে জিনিসটা আমি আগে ইচ্ছা করলে মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়ে নিয়ে আসতাম, এখন সেটা হচ্ছে না। সো আমাকে আগে একটা জায়গাতে ঠিক করতে হচ্ছে যে আমি আসলে কোন জাতীয় খাবার এনে
তার রিস্কের জায়গাটা কম থাকবে, সেরকম জায়গাটা একটা বিষয় এনশিওর করা। আর এটা হচ্ছে কোন জিনিসটা আমি সহজে জোগাড় করতে পারবো। এবং তার সাথে যেটা যোগ হয়েছে অবশ্যই, যে আমরা হয়তো এতদিন ভাবতাম না যে আসলে মেবি সোহেল ভাইদের অভিজ্ঞতা ডিফারেন্ট, যে আমরা যারা ওই রকম কোনো ফোর্সের লোক না, যে আমরা ট্রেডিশনাল যা খাবার সেটাই খেতাম, এখন আমাদেরকে ওই পুষ্টির বিষয়টা কিন্তু হিসাব করতে হচ্ছে, যে আমি যে খাবারটা খাচ্ছি সেটা যথেষ্ট পুষ্টিমান সম্পন্ন কিনা। আমাদেরকে একই সঙ্গে যাতে ইমিউনিটির বিষয়টা ভাবতে হচ্ছে, যে কোন বিষয়গুলো, যেরকম আমি একবার অসুস্থ হওয়া ছাড়া আমাকে কখনো আমি ভিটামিন ডি আমি খাইনি, তাই না? ছোটবেলায় বিজ্ঞাপন শুনতাম যে গ্ল্যাক্সোস ডি আছে আয়রন, হ্যাঁ। সো বাট বড়বেলাতে কি হয়েছে, এখন আমাকে গত 4 মাসে আমাকে কিন্তু সে প্র্যাকটিসে যেতে হয়েছে যে এক ধরনের ভিটামিন ডি যেন আমার শরীরে থাকে, মাল্টিভিটামিন যে তার মানে আমাদের পুরো জীবনাচরণে একটা ইতিবাচক, তার মানে জাহিদ ভাই পুরো জীবনাচরণে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। রাহুল দা সাংবাদিক, যে আমি আবার আপনার কাছে আসবো, রাহুল দা সাংবাদিক মানেই হচ্ছে চা খাবে একটু, এবং সেটা দোকানে গিয়ে, অফিসে চা খেলেও আমাদের হতো না, বিশেষ করে রিপোর্টার, ক্যামেরা পার্সন এদের অন্যদেরও, এবং চায়ের সঙ্গে সিগারেট খেতে হবে, এবং সেটা সিগারেট আমরা এক্সচেঞ্জ করে সাংবাদিকরা একে অপরের সঙ্গে, মানে এটা খুব স্বাভাবিক একটা জিনিস ছিল, খুব অদ্ভুত। আমি জানি না এটা আপনাদের অবজারভেশন কি আপনার, আমার অফিসে এটা সাংঘাতিক ভাবে কমেছে। চা নিচে গিয়ে কম খাই, হয়তো অফিসেই বানিয়ে খাই, কেউ কেউ বাসা থেকে খাবার এনে খাই, ধরেন যারা জীবনেও বাসা থেকে খাবার নেই তারা এখন বাসা থেকে খাবার দাবার বেঁধে নিয়ে আসে। ফলে এই যে এই পরিবর্তনটা হলো, এইটাকে আপনি মনে করেন যেটা সাস্টেইন করবে, নাকি সিচুয়েশন একটু স্বাভাবিক হলে আমরা আবার কন্ট্রোল জেড মানে আগের অবস্থায় চলে যাব? এই চায় খাওয়ার ব্যাপারটাতে আমার অফিসে যে খুব পরিবর্তন এসছে আমার তা মনে হয় না। আমার অফিসের একটা আশেপাশে চায়ের দোকান নেই, কিন্তু যারা একটু ধূমপান করেন তারা ঠিকই ধূমপান করতে বের হন। আর অফিসের ভেতরে চায়ের ব্যবস্থা যেটা আছে সেটা লোকে চা খাচ্ছে ঠিক মতো আছে, এবং সেটা যে খুব বেশি পরিবর্তন হচ্ছে এটা হয়নি। আর বিশেষ করে ইনফেকশন রেট কম থাকাতে প্রথম দিকে কিছু ভয়টায় পেলো, পরের দিকে সে ভয়গুলো চলে গেছে। আমি একটা অবজারভেশন দিতে চাই, সেটা হচ্ছে যে করোনার যে ভয় প্রথম 2 মাস আমরা পেয়েছিলাম, সেই ভয় কিন্তু এখন আর নাই। আমি আমার ব্যক্তিগত আমার পারিবারিক জীবনের কথা একটু বলতে চাই। জুয়েলের কথা যখন বলছিলাম, আমি কিন্তু শুরু থেকে এই পর্যন্ত আমি সেফটি মেজার বলতে স্যানিটাইজেশন, আমার বাড়িতেও আমি যে বিল্ডিং এ থাকি, ঢুকতে হলেই আপনাকে পায়ের নিচে ভিজিয়ে, হাত ভিজিয়ে সবকিছু করে আপনাকে বিল্ডিং এ ঢুকতে হবে। আবার ঘরে ঢুকতে গেলেও এগুলো করে ঢুকতে হবে। বাট ঘরে ঢোকার পরে আমি নিজের হাত পা পরিষ্কার করা ছাড়া উল্লেখযোগ্য সেফটি মেজার থাকি না। আমি আমার ফ্যামিলির সঙ্গে মিশেছি, আমি এবং আমার ওয়াইফ প্রত্যেক সপ্তাহে কারণ বাজারে গিয়ে বাজার করেছি। আমরা একসঙ্গে এই সময় এসির খরচ বাঁচানোর জন্য একটা রুমে থাকছি, ঠিক আছে, কারণ হিউজ বিল এসছে। আমি এই জন্য আমার দুটো এসি না চালিয়ে আমি ঠিক করেছি একটা এসি চালাবো। তো একসঙ্গে থাকছি, এবং আমার বাচ্চারা, আমাদের বিল্ডিং এ 25টা ফ্ল্যাট, সবাই খেলা করছে ছাদে গিয়ে, ওদেরকে মিশতে বলছি, শুধু খেয়াল রাখতে বলছি, হ্যাভ মাস্ক, হ্যাভ স্যানিটাইজেশন, কিপ ডিস্টেন্স, ঠিক আছে। এই পরিবারের ভিতরে আমরা যেহেতু সবাই কেউ ইনফেক্টেড না, আমরা একে অন্যকে জড়িয়ে ধরছি, কথা বলছি। খাওয়া দাওয়া খুব বেড়ে গেছে, আপনি দেখবেন যে আমার শরীরে একটু মাংসও বেড়ে গেছে, ঠিক আছে, কারণ আমার ওয়াইফ এখন আর বাইরে যাচ্ছেন না, তিনি ছেলেদের জন্য পদে পদে রান্না করছেন, আমার জন্য পদে পদে রান্না করছেন, আবার বাইরের থেকে এখন অর্ডার দিয়েও খাবার আনা হচ্ছে, অনলাইনের খাবার সেগুলো আসছে। করোনাতে আমাদের খাওয়া দাওয়া ব্যাপক বেড়ে গেছে। আর এই কতগুলো স্যানিটাইজেশন ছাড়া আমরা উল্লেখযোগ্য ব্যবস্থা না নিয়ে এখনো সুস্থ আছি। এর কারণটা কি সেটা বলি। এর কারণ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির একটা ওই করোনা শুরুতেই একটা প্রোগ্রামে দেখলাম, উনি বললেন যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ক্রিকেট বোর্ড তার প্রত্যেক প্লেয়ারকে সপ্তাহে হলিডে যেদিন, ভারতে সেটা সানডে, প্রত্যেককে বলে যে একটা করে প্যারাসিটামল খাও, এভরি উইকে একটা প্যারাসিটামল খাও। উনি বলেছেন যে আমি এই প্র্যাকটিসটা রাখার কারণে গত 40 বছরে কোনোদিন অসুস্থ হইনি। তা আমরা এটা শোনার পর থেকে প্যারাসিটামল খাওয়া শুরু করলাম সপ্তাহে একটা, এবং ইন্টারেস্টিংলি এটা আমাদের কাছে খুব কাজ করছে এখনো পর্যন্ত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা প্রাণায়াম করা, ব্যায়াম করা, সকালে হাঁটা, আমি এগুলো রাখছি, কারণ আমি ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশার দুটোই আছে। আমি আমার ওষুধটা ঠিক মতো খাচ্ছি, আমার এগুলো আছে সবগুলো। এনিহাও যে কোনো কারণে আমি নর্মাল লাইফ লিড করছি। এমনকি প্রত্যেক শুক্রবারে ঢাকার বাইরে গাজীপুরে, ঢাকার বাইরে মানিকগঞ্জে, ঢাকার বাইরে কেরানীগঞ্জে, ঢাকার বাইরে মাওয়াতে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি, যাতে সাইকোলজিক্যালি আমরা আপসেট হয়ে না পড়ি বাচ্চারা, ঠিক আছে। কারণ আমার বাচ্চার এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা হয়নি।
ও মাঝে মধ্যে আপসেট হচ্ছে যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার পরে পরীক্ষাটা হয়নি। আর একটা বাচ্চা ক্লাস 9-এ পড়ে, সে অনেকদিন অফ ছিল ক্লাস থেকে, সম্প্রতি তাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। ফলে আমি যখন নর্মাল লাইফটা চালু রাখছি তখন হচ্ছে কি একটা পারিবারিকভাবে একটা মেন্টাল স্ট্রেংথ কাজ করছে, সেই জিনিসগুলো রাখছি। আমি আহামরি যে সেফটি মেজার মানে ঘরের ভিতরে ঢুকে আলাদা থাকা, এই করা সে করা, আমার ওয়াইফ রাহুল দা আপনি সম্ভবত যেটা বলছেন ঘুরছি, এর ফলে হার্ড ইমিউনিটিটা তৈরি হচ্ছে বলে আমি মনে করি। যে এবং সম্ভবত এটাকেই কেউ কেউ নিও নরমাল লাইফ বলছে, তার মানে আপনি এই জীবনটাকে স্বাভাবিক জীবনে তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। জি জি, আমি একটু সোহেল ভাই আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই জুয়েল ভাই এবং রাহুল দাকে শুনছিলেন, আপনার কাছে যেটা জানতে চাওয়া যে আপনাদের ধরেন বিশেষ করে পুলিশের বেশিরভাগ মানুষকেই তো পোশাক পরে অফিসটি করতে হয় বা ডিউটিটি করতে হয়, ফলে তাদের পোশাক আশাক সেগুলো অনেক মোটা, বুট অন্যান্য বেল্ট, সেই জিনিসগুলো স্যানিটাইজ করার ক্ষেত্রে এবং বিশেষ করে পুলিশের সাধারণ সদস্য যারা ব্যারাকে থাকেন অথবা ছোট বাসায় থাকেন তাদের পক্ষে চাইলেও আসলে সামাজিক দূরত্ব রেখে কাজ করা সম্ভব না। পুলিশের যে গাড়িগুলোতে আমরা পুলিশকে ডিউটি করতে দেখি, এমনকি মানুষকে সচেতন করার জন্য যে গাড়িগুলো নিয়ে ডিউটি করেন আমাদের পুলিশ ভাইরা, তারা সেই গাড়িগুলোতেও সামাজিক দূরত্ব রাখা সম্ভব না। সেই অনুপাতে পুলিশে আক্রান্তের হার সেই সব বিবেচনা করলে কম, সেটি কিভাবে সম্ভব হলো? এবং এর পিছনে রাহুলদা যেটা বলছিলেন যে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রণোদনা ভালো থাকার, সেটা আপনারাও করেছেন কিনা? ধন্যবাদ। শুরু থেকে রাহুলদা যেটা বললেন বা জুয়েল ভাই যেটা বললেন, ওনাদের সাথে ওনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার অনেক কিছুই আসলে অনেকের সাথেই মিলে যাবে। এবং আমি একটু ক্লিয়ার করে বলি যে আসলে বাংলাদেশ পুলিশ কিন্তু শুরু থেকেই 3টি দন্তস্বয়ের উপরে গুরুত্ব দিয়েছে। একটি হচ্ছে সচেতনতা, একটি হচ্ছে সুরক্ষা, আর একটা হচ্ছে সুচিকিৎসা। আমরা প্রথমে খেয়াল করেছি যে আমরা WHO যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে টাইম টু টাইম, আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের সরকার যে সকল নির্দেশনা বিভিন্ন সময় দিয়েছেন, এই সকল বিষয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সদস্যদেরকে সচেতন করার চেষ্টা করেছি। আপনি নিজেই বললেন আমাদের সদস্যদের একটি বড় অংশ কিন্তু ব্যারাকে থাকে এবং এই ব্যারাকগুলোকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়মিত ভিজিট করেছে এবং তাদেরকে নানাভাবে সচেতন করার আমরা চেষ্টা করেছি। এবং ডিজিটাল যে যুগ, এর সুবিধা আমরা নিয়েছি। আমাদের সকল সদস্যই কোনো না কোনো ভাবে ইন্টারকানেক্টেড, বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন সোসাইটির মাধ্যমে, পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিনিয়ত বার্তা প্রদান করেছি নানা রকম বিষয়ে সচেতন করে। এটি একটি বিষয়। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আমরা প্রতিনিয়ত আমাদের সদস্যদেরকেও সচেতন করেছি। এবং আবার পরে আসে সুরক্ষার বিষয়টি। আমরা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আমাদের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা কাজ করেছি। এই কাজটা কিভাবে করেছি? প্রথমত আমরা তাদের ইমিউন সিস্টেমটা যেন শক্তিশালী হয়। যেমন রাহুল ভাই যেটা বললেন যে প্যারাসিটামল খেয়েছেন প্রতি সপ্তাহে সম্ভবত একটা করে, তো আমার ভালো লেগেছে যে আমরা যেটা করেছি, আমরা নানা রকম ট্রিটমেন্ট প্রটোকল কিন্তু ফলো করেছি। যখনই শুনেছি যে এই ধরনের মেডিসিনটা আমরা একবার শুনলাম যে ইন্ডিয়াতে ক্যাম্পোটা নামে একটা ঔষধ, এটা খুব ভালো কাজে দিচ্ছে, খাচ্ছে, আমরা সেটি সংগ্রহ করলাম। আমরা শুনলাম যে আর্সেনিক ভালো কাজে দিচ্ছে, আমরা সেটি সংগ্রহ করলাম। আমরা কোনো ঝুঁকিতে যাইনি, আমরা আমাদের সদস্যদেরকে আমরা এই ওষুধটা আমরা খাইয়েছি। আমরা যখন দেখেছি বিপুল ভাবে জনপ্রিয় হচ্ছে কোনো কোনো ওষুধ, আমরা তাদেরকে খাইয়েছি। প্লাস তাদের প্রতিবেলার মিলে আমরা ব্যালেন্স ডায়েট রাখার চেষ্টা করেছি। প্রতিনিয়ত তাদেরকে আমরা মনস্তাত্ত্বিক ভাবে শক্তিশালী বা দৃঢ়চেতা রাখার জন্য তাদেরকে ইন্সপায়ার করেছি এবং তাদেরকে বুঝিয়েছি এটি একটি সম্মান, এটি একটা রেয়ার অপরচুনিটি দেশের মানুষের জন্য কাজ করার জন্য। আমরা তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করানোর চেষ্টা করেছি নিয়মিত। আমি যেমন বলি, আমার বাসার কথাই বলি, সব বাসার কথা বিভিন্ন ইয়েতে আলোচনা হচ্ছিল। আমি আমার অগণিত সদস্যের সাথে শেয়ার করেছি কিছু বিষয় যেটা আমি নিজে প্রতিদিন বাসায় ফলো করার চেষ্টা করেছি। যদিও শুরুর দিকে অনেকগুলো দিন বাইরে থাকতে হয়েছে পরিবারকে রেখে, যখন ঝুঁকিটা খুব বেশি ছিল। যেমন রাহুলদা বললেন প্রথম 1-2 মাস আমাদের মধ্যে একটা ভীতি ছিল। ওই সময়টায় আমরা কিন্তু বাইরে ছিলাম, পরিবারের সাথে মিশিনি। আমি আমার পরিবারে যেটা করেছি, প্রথমত আমার পরিবারের প্রতিটি সদস্য যেন, ইভেন আমার 3টা বাচ্চা, আমার বড়টা ও লেভেল দিবে, আমার মেজরটা ও স্ট্যান্ডার্ড 6-এ, আর ছোটটা একেবারেই ছোট, 3 বছর প্রায়। তো আমি চেষ্টা করেছি না সবাই যেন এক্সারসাইজ করে দিনে হাফ এন আওয়ার। আচ্ছা, তারপর হচ্ছে দিনে যেন কমপক্ষে 10 মিনিট গায়ে রোদ লাগায়। বাইরে যেতে পারছি না, বারান্দা দিয়ে প্রয়োজনে হাত বাড়িয়ে দিয়ে রোদ লাগাও। ছাদে চলে যাও, ছাদে গিয়ে একটু 10 মিনিট গায়ে রোদ লাগিয়ে আসো। তারপর ব্যালেন্স ডায়েট এবং নিয়মিত পজিটিভ মুভি বা পজিটিভ অনুষ্ঠান দেখা, নিজেদের মধ্যে প্রচুর ইন্টারাকশন, নানাভাবে আসলে আমরা এগুলো করার চেষ্টা করেছি। আমাদের সদস্যদেরকে কিন্তু একই রকম ভাবে পুলিশের সকল সদস্যকে আমরা গাইডলাইন দিয়েছি এবং
মানসিকভাবে শক্তি পেয়েছে আমাদের সদস্যরা কিভাবে খেয়াল করবেন যে আমরা কিন্তু দেখেন আমাদের রাজারবাগ পুলিশ লাইন যেটা সেন্ট্রাল পুলিশ হসপিটাল, এটাকে আমরা মাত্র 2 সপ্তাহে কিন্তু আমরা 200 বেড থেকে 500 বেডে উন্নীত আমরা করেছি। যখন দেখেছি পরিস্থিতি ভোলাটাইল হচ্ছে, খারাপ দিকে যাচ্ছে, আমরা আমাদের সদস্যদেরকে বুঝিয়েছি যে তোমাদের জন্য, আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বলেছেন, আমাদের সদস্যদেরকে বলেছেন যে আমার সাধ্যমতো সর্বোচ্চ যেখানে যাওয়া যায় আমার একজন সদস্যের কল্যাণের জন্য আই উইল গো দেয়ার, আমি কোনো হেজিটেট করবো না, যত দূরে যাওয়া দরকার আমি সেখানে যাবো। তো নানাভাবে আমরা তাদের মনোবল করেছি, বাড়ানোর চেষ্টা করছেন। যে আরেকটা জিনিস খুবই জরুরি, বিশেষ করে রাহুল দা এবং জুয়েল ভাই, আপনাদের দুজনের জন্য প্রযোজ্য, সোহেল ভাইয়ের জন্য। ধরেন আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের টেলিভিশনের এরকম অনেক কর্মী আক্রান্ত হয়েছেন যারা বাইরে যান না। ধরেন রিপোর্টার, ক্যামেরা পার্সনরা তো নিয়মিত বাইরে যান, কিন্তু অন্যরা ধরেন আমার প্রযোজক, আমাদের উপস্থাপক, আমাদের নিউজ রুম এডিটর, তারাও আক্রান্ত হচ্ছেন, এবং বিশেষ করে স্টুডিও এবং মেকআপ রুমের সঙ্গে সংশ্লিষ্টরাও অনেক জায়গায় আক্রান্ত হচ্ছেন। ফলে আমরা হিউম্যান সেফটিটা হয়তো এনশিওর করেছি শুরুর দিকটাই। আমরা এই যে আমাদের এরকম যন্ত্রপাতি, লেপেল বলি, মাইক্রোফোন বলি, ট্রাইপড বলি, ক্যামেরা বলি, সেগুলো ডিসইনফেকশনের ক্ষেত্রে বা সেই বিষয়টা কি শুরুর দিকে একটু ইগনোর করেছি, নাকি আপনারা সেটিকেও মাথায় রেখেছেন? জুয়েল ভাই যদি একটু বলেন। আপনারা বলছিলেন যে একটা এক্সাম্পল দিই, যে আমাদের 20 মার্চ থেকে আমাদের অনলাইন কিন্তু টোটালি হোম অফিস করছে, বাট আমাদের নিউজে যে 3 জন বা 4 জন ইনফেক্টেড হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে অনলাইনের আউটপুট এডিটর, যিনি কিন্তু 20 মার্চের পরে অফিস করেননি বা অন্য কোথাও যাননি। তো তার সঙ্গে যখন আমরা কথা বললাম, এবং ইনফ্যাক্ট আমি এই জন্য বিজেসিকে ধন্যবাদ জানাই যে তার যাবতীয় টেস্টের সব ব্যবস্থা বিজেসি করেছে। তো সে কি করেছিল, এই 3-4 মাসে সে 3-4 বার নিচে নেমেছিল সবজি কেনার জন্য, এরকম কোনো বিষয়ের জন্য, এবং সম্ভবত ওইরকম কোনো জায়গা থেকে সে ইনফেক্টেড হয়েছে। তো শুধুমাত্র যে মাঠে গেলেই ইনফেক্টেড হবে বা হয়েছে এরকম না, মাঠে না গিয়েও হয়েছে। আর মিশু যেটা বলছিলেন ট্রু, হয়তো শুরুর দিকে আমাদের আমি সামগ্রিকভাবে বলছি যে আমাদের হয়তো এই জায়গাতে সোহেল রানাবি যেটা বলেন যে প্রথমটা সচেতনতা, সেই সচেতনতার জায়গায় হয়তো একটু ঘাটতি ছিল। এক্ষেত্রে আমি নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি যে আমি ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে দিল্লিতে একটা কনফারেন্সে গিয়েছিলাম। তো আমি ঢাকা এয়ারপোর্ট দেখেছি দিল্লি এয়ারপোর্টে নামার পর, ইট ওয়াজ 7th of February আই থিঙ্ক। দিল্লি এয়ারপোর্টে নামার পর কিন্তু আই গট দ্য মেসেজ যে আসলে গ্লোবালি বিষয়টা আমরা যেভাবে ভাবছি এরকম না, যে আমাকে এসে এয়ারপোর্টে যেসব প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হলো, এবং স্যানিটাইজার যেটা আমরা এতদিন শুধুমাত্র বাসায় খাওয়ার আগে ইউজ করতাম, সেটা প্রথম দেখলাম যে কিভাবে এটা গ্যালনকে গ্যালন সেখানে ইউজ করা হচ্ছে। মানুষ তখন ঢাকা শহরে এমনিতে নর্মালি যারা মাস্ক পরে তারা পড়তো, করোনার জন্য আলাদাভাবে মাস্কের বিষয় ছিল না। সেখানে দেখলাম যে ইমিগ্রেশন অফিসাররা, কাস্টমস অফিসাররা কিভাবে ডিল করছে উইথ মাস্ক। আপনি 7 ফেব্রুয়ারির কথা বলছেন? 7ই ফেব্রুয়ারি যাওয়া এবং তবে আমি ফিরলাম বোধহয় 11ই ফেব্রুয়ারি। ফিরতে পথেই কিন্তু আমি প্রথম চেষ্টা আমাদের মধ্যে পেলাম যে বিমানে আমি গিয়েছিলাম 7ই ফেব্রুয়ারি, সেই বিমানের যারা আমাদেরকে সার্ভ করছিলেন তারা কিন্তু ওই দিন তো মাস্ক পরা ছিলেন না। আমি যখন 11ই ফেব্রুয়ারি ফিরছি, আমি দেখলাম যে বিমানের প্রতিটা স্টাফ সেখানে যারা ছিলেন, আমরা যেটা বলি ক্রু, সেই ক্রুরা সবাই কিন্তু মাস্ক পরা ছিলেন। আমি ঢাকা এয়ারপোর্টে নেমেও কিছু ছাপ পেয়েছি। তো এনিওয়ে, তো দিল্লিতে যে কনফারেন্সটা ছিল এটা মিডিয়া রিলেটেড ছিল বলে সেখানে আমি মিডিয়ার প্রস্তুতি বিষয়টা কিছুটা জেনে আসতে পেরেছিলাম, এবং আসার পর তাদের সাথে আরো ইন্টারাকশন এবং বিভিন্ন বডির সাথে কথা বলে আমরা আমাদের সৌভাগ্য যে আমরা বাই এন্ড অফ ফেব্রুয়ারি আসলে একজনের একটা প্ল্যানিং এ যেতে পেরেছিলাম যে করোনা ভাইরাসে বাংলাদেশ যদি ইনফেক্টেড হয় তাহলে আমাদের যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 কি জাতীয় প্রস্তুতি নিতে হবে। তো সেই প্রস্তুতিগুলো আমাদের যথেষ্ট পরিমাণ নেওয়া হয়েছে। তারপরেও অ্যাক্সিডেন্টালি কিছু তো অ্যাক্সিডেন্টাল বিষয় থাকেই আমাদের, যেরকম আপনি একটা বিষয় জানেন যে অ্যাসিম্পটোমেটিক একটা বিষয় আছে। এরকম আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের স্টুডিও গুলোতে যারা টেকনিক্যাল হ্যান্ড যারা কাজ করে অনেকেই কিন্তু খুব ক্লোজলি বসে। আপনি যেটা বলছিলেন একটু সোহেল রানা ভাইকে, যে আমরা পুলিশের গাড়ি দেখি তাদেরকে বাধ্য হয়ে যেরকম ক্লোজ ইন্টিমেসিতে বসতে হয়, আমাদের হ্যাঁ, এবং এরকম কিন্তু একাধিক এক্সাম্পল আমাদের মধ্যে ঘটেছে যে ওই টেকনিক্যাল জায়গাতে 2-1 জন ইনফেক্টেড হয়েছে।
সো বাট এনিওয়ে আমার মনে হচ্ছে যে আমরা হয়তো সেই শুরুর ধাক্কাটা বোধহয় খুব সহজেই মানে সপ্তাহখানেকের মধ্যে সবাই বুঝতে পেরেছে যে আমাদের আর কোন কোন জায়গাতে অ্যাটেনশন দিতে হবে। যেরকম কিছু জায়গাতে বাধ্য করতে হয়েছে যে আমরা যে বুমটা ইউজ করি, এটা হয়তো প্রথমে আমরা বুঝতে পারিনি যে এটাও এক ধরনের একটা প্রিকশন নেওয়ার বিষয় আছে, যে হ্যাঁ যে আমি আমার সাথে কথা বলছে এবং যেটা এটা খুব স্পষ্ট এখন যে আসলে যেটা চোখে দৃশ্যমান না এমন ড্রপ, মাস্কের কথা যে কারণে বলা হচ্ছে, এমন ড্রপলেটই হচ্ছে মেইন কারণ। হ্যাঁ, সো দ্যাট ক্যান বি ওয়ান, একটা হতে পারে যে সেই আমরা যে মাস্ক যে বুম ইউজ করছিলাম সেখানে সমস্যা ছিল, অথবা একইভাবে আমাদের পিসিআর যে যখন কেউ কথা বলছে, যে পুলিশের কথা বলছে, তারপর আরেকজন অন্য সমস্যার কথা বলছে, যদি আগের জন মানে এসিমটোমেটিক হয়ে থাকে তাহলে পরের জন ইনফেক্টেড হয়ে থাকতে পারে। তারপরও মানে ওভারঅল আমি যেটা বলবো যে আমরা হয়তো এই শুরুর সামগ্রিকভাবে পুরো বাংলাদেশে সেই একটা বিষয় ছিল, শুরুর ধাক্কাটা হয়তো মেবি ইন 8 to 10 ডেজ সবাই কিন্তু মানে ওভারকাম করতে পেরেছে। রাহুল, আপনি টেলিভিশন রিপোর্টিং করেছেন, আপনি এখন সম্ভবত আপনার টেলিভিশন আমাদের টেলিভিশন, আমরা যখন প্যানেলে এসে যে ভয়েস ওভারটা দিই সেটার জন্য সবার জন্য নিশ্চিতভাবে আলাদা মাইক্রোফোন অ্যারেঞ্জ করা সম্ভব নয়, ফলে আমরা একই মাইক্রোফোন অনেকে ব্যবহার করি। আবার স্টুডিওর লেপেল বলি, হেডফোন বলি, সেগুলো আমরা মাল্টি ইউজ হয়, পিসিআর এর মাইক্রোফোন গুলো করি, ফলে সেই জায়গাগুলোতে সতর্কতা, কারণ এই জিনিসগুলো এমন টেম্পারেচারে থাকে, জিনিসগুলোকে বাঁচানোর জন্য যে তাপমাত্রায় রাখতে হয় সেটিও হচ্ছে করোনা ভাইরাসের জন্য একটি স্বর্গের মতো জায়গা। ফলে সেই জায়গাটা আপনারা যারা নিউজ রুম ম্যানেজার তাদের মাথায় আছে কিনা, যেগুলো থেকে আমরা সংক্রমিত হতে পারি ওগুলোকে কিভাবে ডিসইনফেকশন করা যায়, এবং নর্মাল স্যানিটাইজারে সেটি যে ডিসইনফেকশন হয় না সেটিও আমরা এর মধ্যে জেনে গেছি। ডিসইনফেকশন জন্য আসলে আমাদের ব্রডকাস্টকে যে ওরা কতগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমাদের গ্রুপ থেকে চালু করে দিয়েছে। আমাদের যে গ্রুপ তার আদার্স আরো অনেক কিছু জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর জন্য তারা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যে ইলেকট্রনিক ইকুইপমেন্টস কিভাবে স্যানিটাইজ করতে হবে বা ডিসইনফেক্টেন্ট করতে হবে, টেবিল চেয়ার কিভাবে করতে হবে, তারপর আপনি যদি স্টুডিওতে থাকেন ক্যামেরাগুলোকে হ্যান্ডেলগুলো কিভাবে করতে হবে, যখন আপনি বাইরে যাচ্ছেন ল্যাপেল গুলো কিভাবে করতে হবে। শুরুর দিকে আমরা মাইক্রোফোনে যেমন ধরেন সামনে একটা কোনো কাপড় দিচ্ছিলাম না বা একটা দিচ্ছিলাম না, পরবর্তীকালে সেগুলো দেওয়া শুরু করলাম। ব্রডকাস্ট এগুলো করেছে, এগুলো মোটামুটি এক ধরনের স্যানিটাইজেশন প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে। যেটা বড় ঘটনা ছিল, যেখানে বিজেসি একটা বড় সাপোর্ট করেছে এবং আরো অনেকেই সাপোর্ট করেছে, সেটা হচ্ছে যে রিপোর্টাররা যখন ফিল্ডে যাচ্ছিল তখন তাদের পিপি শুরুর দিকে ঘাটতি ছিল। ওই সময়টা কিন্তু খুবই একদিকে আতঙ্ক ছিল, অন্যদিকে নতুন করে ইনফেকশনটা হচ্ছিল এবং আমরা সবাই খুব আতঙ্কিত ছিলাম, ফিল্ডেও যেতে ভয় পাচ্ছিলাম। তখন পিপি গুলো পড়াটা কিন্তু এক ধরনের বড় সাপোর্ট দিয়েছে এবং আমরা দেখতে পেলাম যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ার 15 দিনের ভিতরে অলমোস্ট সব টেলিভিশনে বিজেসি পিপি পাঠিয়েছে, অন্যান্য সংস্থা পিপি পাঠিয়েছে, বিজিএমএ পিপি পাঠিয়েছে, কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান পিপি পাঠিয়েছে এবং আমাদের প্রতিষ্ঠান নিজেরাও কিছু কিছু পিপি সরবরাহ করেছে, মাস্কে সব দিয়ে প্রক্রিয়া কিন্তু ছিল, মানতে বাধ্য করা হয়েছে। বিশেষ করে আমার গ্রুপে আমাদের যিনি গ্রুপের চেয়ারম্যান তিনি খুবই মনিটর করেছেন যে সবাই এটা মানছে কিনা। তিনি লোক পাঠিয়ে পাঠিয়ে মনিটর করেছেন, পত্রিকাতে, টেলিভিশনে, রেডিওতে, অনলাইন সেন্টারগুলোতে, তার প্রেসে, তার গাড়ি কারখানায় মানছে কিনা এবং ছবি তুলে নিয়ে গিয়ে দেখাচ্ছেন। ফলে আমাদের এখানে কি ওইটা একটা মেন্টাল চাপ তৈরি করলেও ইতিবাচক ভাবে সেটা কাজ করেছে। আমাদের উনি খেয়াল করেছেন যে একজন পিটিসি দিচ্ছে, সে মুখে মাস্ক পরেনি, পরবর্তীকালে তাকে মাস্ক পরতে বাধ্য করা হয়েছে যে কেন আপনি মুখে মাস্ক না পরলে আপনি পিটিসি দিতে পারবেন না বা লাইভে যেতে পারবেন না, পিপি না পরলে যেতে পারবেন না। তবে আমার একটা পিপি নিয়ে কথা আছে, পিপি পরেও কিন্তু বহু লোক অসুস্থ হয়েছেন, কারণ ওর ভিতরে একটা অস্বস্তিকর গরম তৈরি হয়, যে গরমটা আপনার শরীরের টেম্পারেচারকে নাড়িয়ে দেয়, এবং পিপিটাও বহু লোক অসুস্থ করেছে। এবং এবং সেটি খুব বেশি স্বাস্থ্যসম্মত কিনা, সেটি মানসম্মত কিনা, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। আমি একটু সোহেল ভাই আপনার কাছে জানতে চাই, ধরেন পুলিশ সদস্যদেরকেও নানা রকম আপনাদের অনেক ধরনের অস্ত্র নিয়ে আপনার সদস্যদেরকে প্রতিদিন ডিউটিতে যেতে হয়, পুলিশের অনেক ধরনের ব্যাজ পড়তে হয় এখানে, পুলিশের যে বেল্ট সেটি মেটালিক, পুলিশের যে জুতা সেখানেও মেটালিক জিনিসপত্র রয়েছে, ফলে এই জায়গাগুলো ডিসইনফেকশন করার চিন্তাটা আপনাদের মাথায় দীর্ঘমেয়াদে আছে কিনা? কারণ আমরা ধরে নিচ্ছি যে এই যে লাইফস্টাইল বা যে জায়গায় আমরা রয়েছি সেখান থেকে খুব দ্রুত একদম শতভাগ মুক্তি হওয়ার সম্ভাবনা সম্ভবত খুবই কম।
ধন্যবাদ। একটা বিষয় আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যেই যে বাংলাদেশ পুলিশ কিন্তু প্যান্ডেমিক একটি এসওপি প্রণয়ন করেছে। আমাদের এই এসওপিটা প্রণয়ন করার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, উন্নত অনুন্নত বিভিন্ন দেশ যারা করোনা আক্রান্ত হয়েছেন এবং সে সকল দেশের পুলিশ ডিপার্টমেন্ট, ল এনফোর্সাররা যেভাবে দায়িত্ব পালন করেছে এই করোনা কালে বা করছে, তারা যে এসওপি মেনটেন করেছে সেগুলো কনসাল্ট করে আমরা আন্তর্জাতিক প্রোটোকল কনসাল্ট করে আমাদের দেশের বাস্তবতার নিরিখে আমরা আমাদের জন্য একটি এসওপি প্রণয়ন করেছি এবং এই এসওপিটি যথেষ্ট ইলাস্টিক এবং অ্যাডাপ্টিভ। এটা আমরা পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো এর সকল যোগ্যতা রয়েছে। এখানে আমরা চুলচেরা সমস্ত কিছুই আমরা মেনশন করেছি, আমাদের কোন কোন পরিস্থিতিতে কিভাবে আমাদের সদস্যগণ কিভাবে স্বাস্থ্য বিধি, কিভাবে নিজের সুরক্ষা নিশ্চিত করবে এবং কিভাবে জনগণের সুরক্ষা নিশ্চিত করবে দায়িত্ব পালন করতে গিয়ে। আমাদের ট্র্যাডিশনালি যেহেতু আমাদের ব্যারাক গুলোতে কিছু হেলথ ঝুঁকি ছিল, আপনি জানেন, বিশেষ করে ঘনবসতিপূর্ণ একটি এলাকা, আমাদের স্থানের স্বল্পতা রয়েছে, সীমাবদ্ধতা, অনেক খুব অল্প জায়গার মধ্যে গাদাগাদি করে অনেককে থাকতে হয়। সেখানে স্বাস্থ্যবিধি, ওই এনভায়রনমেন্টে করোনা পরিস্থিতির জন্য প্রয়োজনীয় যে স্বাস্থ্য বিধি এটি মেনে চলা রিয়েলি খুবই ডিফিকাল্ট। এই বিষয়টি মাথায় রেখে আমরা কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মানে ঢাকা শহর থেকে শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিটে আমরা নতুন করে আমরা আবাসন বা আমাদের ফোর্সের অ্যাকোমোডেশনের বাড়তি অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, উদ্যোগ আমরা নিয়েছি। যদি আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা সরকারের শরণাপন্ন হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সদস্য এই ক্ষেত্রে আমরা, এবং আমাদের এক্সিস্টিং যে আমাদের পুলিশ লাইন্স গুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা তাৎক্ষণিকভাবেই কিন্তু আমরা মেকশিফট তাঁবু তৈরি করে, আমরা টেন্ট তৈরি করে তার মধ্যে কিন্তু আমরা আমাদের সদস্যদেরকে আমরা শিফট করেছি। আমাদের এন্ট্রি পয়েন্ট গুলোতে আমরা ডিসইনফেক্টেন্ট আমরা সেট করেছি। আমাদের ব্যারাকের ভেতরে যে প্রবেশ সেখানে আমরা ডিসইনফেক্টেন্ট আমরা গেট রেখেছি এবং নানা রকম ভাবে আমাদের অ্যাপ্রুভড হেলথ আমাদের স্বাস্থ্যবিধি অনুযায়ী নানা রকম উপায়ে কিন্তু আমরা ডিসইনফেক্ট করছি আমাদের সবগুলো প্রাঙ্গণ, এবং আমাদের সদস্যদেরকেও বারবার এই বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং আমরা নিশ্চিত করছি তারা যেন এই বিষয়গুলো মেনে চলে। এবং দীর্ঘমেয়াদে আপনি যেটি বললেন, ভবিষ্যতেও যদি এরকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় সেই বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা করছেন। রাইট, পরিকল্পনা আমাদের রয়েছে এবং আমরা সেটার বাস্তবায়ন ইতিমধ্যে আমরা শুরু করেছি। জি জুয়েল ভাই, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে হয়তো একমত হবেন যে এখন মানুষ যেহেতু অনেক মানুষ বাসায় থাকে, ধরেন ঢাকা শহরের 5% মানুষও যদি বের হয় তাহলে অনেক মানুষ হয়ে যায়, অনেক জ্যাম হওয়ার কথা, সেটি হয়তো এখন বের হওয়া শুরু করেছে কিন্তু লকডাউন অবস্থায় বের হয়নি। ফলে মানুষ যে কোনো সময়ের চেয়ে এখন টেলিভিশন বেশি দেখে বলে আমরা যদি কোনো ভুল করি সেই ভুলটি বেশি আলোচনা বা সমালোচনা হয়। ফলে একদিকে আপনার কন্টেন্টও বাড়ছে। আপনি যদি দেখেন যে আমাদের এখানে এই সময় নানা ধরনের ঘটনা বেরোচ্ছে, ধরেন এই একটি হাসপাতালের যে কেলেঙ্কারি, রিজেন্ট হাসপাতালের, সেটির কারণে অনেক অ্যাসাইনমেন্ট বেড়ে গেছে, কিংবা যদি জিকেজির সময়ের ঘটনা যদি আমরা বলি, আমাদের হাসপাতালগুলোর অনিয়ম অব্যবস্থাপনা, ফলে আপনার রিপোর্টিং এর বা আপনার কন্টেন্টের চাপ বাড়ছে, এদিকে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং করতে হচ্ছে। এই জায়গাটাই আমরা কন্টেন্টের জায়গাটায় যদি একটু আলোচনা করতে চাই যে আমরা এই স্বাস্থ্যবিধি মেনে নিজেকে নিরাপদ রেখে সুস্থ রেখে আমরা কতখানি ভালো কন্টেন্ট এর সময় প্রডিউস করতে পারছি, কারণ মানুষ এখন সাংঘাতিকভাবে টেলিভিশন নির্ভর। আমরা তো মানে এতদিন বলতাম বা পৃথিবীর সব পেশাই মানে একজন স্বাতন্ত্র আছে, তো আমরা একজনের হয়তো গর্বের সাথে বলতাম যে সাংবাদিকতা ইজ নট লাইক এনি আদার প্রফেশন, জার্নালিজম ইজ সামথিং ডিফারেন্ট। সো এই যে সেটা মানে অন এভরি অকেশন সেটা প্রমাণ হয়েছে বা প্রমাণ হয়। যখন আপনি দেখেন যে এই 4 বছর আগে এই মাসের 1 তারিখে হলি আর্টিজানে যখন এরকম হত্যাকাণ্ড চলছিল, তখন কি করতে হয়েছে, পুলিশকে এগিয়ে যেতে হয়েছে টু ট্যাকেল ইট। আর সারা বাংলাদেশের মানুষকে খবর জানানোর জন্য তার পিছনেই কিন্তু সাংবাদিকদেরকে থাকতে হয়েছে। সো এর মানে হচ্ছে সাংবাদিকতা ইজ সামথিং, এমন এটা অলওয়েজ একটা রিস্কি প্রফেশন। সো এখানে যখন করোনা এসছে, হ্যাঁ অবশ্যই যারা এটাকে ট্যাকেল কন্টেইন করবে তাদের একজন বিশাল দায়িত্ব আছে। আবার একই সঙ্গে যেন সেই দায়িত্বের জায়গাটাতে জবাবদিহিতা সৃষ্টি হয় সেটা নিশ্চিত করার জন্য সাংবাদিকতা এবং সাংবাদিকদের একটা বিশাল রোল আছে।
সো সাংবাদিকদেরকে এখন এই পরিস্থিতিতে তাকে আরেকবার কিন্তু সে রিয়েলাইজ করতে হয়েছে যে আমার প্রফেশনটা অন্য যে কোনো প্রফেশনের মতো না। তো সেটা করতে গিয়ে এখন আপনি যে প্রসঙ্গে আসছেন যে কন্টেন্টের যে বিষয়টা, ট্রু যে এখনো লকডাউন সিচুয়েশন নাই, তারপরে একটা বিশাল অংশ হোম অফিস করতে হচ্ছে, আবার একই সঙ্গে বিশাল অংশের কাজ নেই, এটা হচ্ছে বাস্তবতা। তারপর হোম অফিস বা ওয়ার্কিং অফিস কোনো অফিসই নেই আসলে, তো সেটাও হচ্ছে। বাট বাস্তবতা হচ্ছে যে মানুষের একটা বড় অংশই বড় সময় ধরে ঘরে অবস্থান করছে। তো সেক্ষেত্রে টেলিভিশনের অডিয়েন্স আগের চেয়ে অনেক 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 বেশি। তো কন্টেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলছেন যে ইয়েস, যদি একটা টুকটাক ভুল হলেও কিন্তু এখন মানুষ মানে এখন যেহেতু চোখ বেড়ে গেছে, একটা টুকটাক ভুল হলেও সেটা সঙ্গে সঙ্গে কিন্তু সে নোটিস করছে। আর যেটা আমি অ্যাজ এ জার্নালিস্ট, আমি যদি আমি তো একই সঙ্গে জার্নালিস্ট, একই সঙ্গে একজন অডিয়েন্স, আমি একই সঙ্গে ভিউয়ার, একই সঙ্গে রিডার, আবার একই সঙ্গে আমি একজন সাংবাদিক হিসেবে তথ্যদাতা, তথ্য সরবরাহকারী। তো সেক্ষেত্রে আমি যেটা মানে আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা হচ্ছে যে এই করোনা এসে আমাদের জীবনকে উলট পালট নানাভাবে করেছে। তো সেটা একটা হচ্ছে ঘরে থাকতে বাধ্য করার মধ্যে করেছে, আমাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বাধ্য করছে, বাট সবচেয়ে বড় যে ধাক্কাটা দিয়েছে সেটা হচ্ছে মানুষের জীবনযাত্রায়। সেটা যেরকম আমাদের মিডিয়াতে ঘটছে, এটা হয়তো সোহেল রানা ভাই সেই উত্তাপটা টের পাবেন না, যে আমাদের এখানে যেরকম কিছু মিডিয়াতে ওই হয়তো তার অলরেডি কয়েকটা মিডিয়া বন্ধ হয়ে গেছে, কেউ কেউ তার শুধু অনলাইন অপারেশন রেখেছে, বেতন ভাতার উপর এক ধরনের প্রভাব পড়ছে, জব কার্ড, স্যালারি কাটের প্রস্তাব আসছে আমাদের কাছে বিভিন্ন রকম ভাবে। তো সেই যে জায়গাটা থেকে আমি যদি মনে করি যে আরো বেশি মানুষের যে এই যে পেইনের জায়গাটা, মানুষের এই যে কষ্টের জায়গাটা, সেটা আরো বেশি করে মিডিয়াতে উঠে আসা উচিত। আবার একই সঙ্গে এটাও সত্য যে যেরকম আপনি দেখেন যে আমরা একটা সিরিজ করছি টিকে থাকা লড়াই, যে আজকে যে মানুষটি 4 মাস আগে একটি ব্যবসায়ীর বাসাতে ড্রাইভারের চাকরি করতেন, হোয়াটএভার রিজন, ওই ব্যবসায়ীর পক্ষে মাসে বাড়তি 50,000 টাকা গাড়ির পেছনে খরচ করা সম্ভব হচ্ছে না। তো সে ড্রাইভারটির চাকরি নেই, সে এখন কি করছে, কোথাও একটা জোগালির কাজ করছে, তাকে টিকে থাকতে হচ্ছে। তো আমার মনে হচ্ছে মানুষের এই যে একই সঙ্গে কষ্টের জায়গাটা, আবার একই সঙ্গে মানুষের টিকে থাকার যে লড়াই, এটাকে আরো বেশি হয়তো মিডিয়াতে কন্টেন্ট হিসেবে আরো বেশি আসা উচিত। এবং এটা একই সঙ্গে আমাদের যে যারা পলিসি প্ল্যানার, আই ডোন্ট নো যে তাদের নিশ্চয়ই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আছে, নিশ্চয়ই ছিল। তারপরে আমরা যদি এক্সিট প্ল্যানের কথা ভাবি, তো সেই এক্সিট প্ল্যান থেকে আমাদের এই অর্থনৈতিক যে ধাক্কাটা পড়ছে, এটার ওভারকাম করার ওয়ে আউট গুলা কি হতে পারে, সেক্ষেত্রে মিডিয়াকে একটা বড় রোল প্লে করতে হবে। এবং ওই রোলটা প্লে করতে গিয়ে মিডিয়ার কন্টেন্টের জায়গাতে আরো বেশি, আমরা তো আমাদের নিউজ ভাষায় বলতে পারি যে আরো বেশি খেলার জায়গা আছে। এটা শুনতে খারাপ, ট্রু হচ্ছে এটাই যে আমাকে আরো বেশি কন্টেন্টের এই জায়গাটাতে অনেক বেশি আমি যদি জুয়েল ভাইকে ভুল না বুঝি, তাহলে আমরা একদম সাংবাদিকতার শুরুতে যেটি পড়েছিলাম যে গণমাধ্যমের যে 4টি কাজ, তার ভিতরে একটি ছিল টু পারসুয়েট। এখন ধরেন আপনি দীর্ঘদিন চিফ রিপোর্টারের দায়িত্বে ছিলেন, আপনি আমারও চিফ রিপোর্টার ছিলেন, ফলে ধরেন দেশের পুরো ব্যবস্থায় আমরা স্বাস্থ্য খাতকে নানা সময় অবহেলা করেছি, এমনকি সাংবাদিকতায় স্বাস্থ্য খাতকে হেলথ বিট খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে টেলিভিশনে কভার করা হয়নি এর আগে, এটা একটা বাস্তবতা। ফলে সেই জায়গায় এই যে টিকে থাকার লড়াই, যেটির কথা জাহিদ নওয়াজ খান জুয়েল বললেন, সেই টিকে থাকার লড়াইয়ের একটা বড় শক্তি হচ্ছে অর্থনৈতিক শক্তি। ফলে আমরা যারা সাংবাদিকতা করছি, আমরা সবাই একটা অনিশ্চয়তার ভিতরে আছি, এবং সেই অনিশ্চয়তা ব্যাংকগুলোতে স্যালারি কাট হয়েছে, বড় বড় ব্যাংকে, সিটি ব্যাংকের মতো ব্যাংকও সেটি করেছে, ইস্টার্ন ব্যাংক সেটি করছে, অন্যান্য পেশায় হচ্ছে। সাংবাদিকতা তো আগাগোড়াই একটা অনিশ্চয়তার পেশা, ফলে এই সময় এসে সেই অনিশ্চয়তাটাও বাড়বে বা কোথাও বেড়েছে। সেই অর্থনৈতিক নিশ্চয়তা আপনারা যারা নিউজ রুম ম্যানেজার, তারা তার কর্মীদেরকে কতটুকু দিতে পারছেন? মানে আমার 10 মাস পরে, 3 মাস পরের ভবিষ্যৎ কি, সেই নিশ্চয়তাকে আপনি দিতে পারছেন? ডাক্তার তুষার আমাদের সঙ্গে জয়েন করেছেন। ডাক্তার তুষার, আপনাকে স্বাগত। আমি রাহুল দাস প্রশ্ন খুব রাহুল দা বলেন। খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় যে এই নিশ্চয়তা দেওয়া খুব কঠিন। আমরা যেটা দেখতে পেয়েছি যে করোনা কালে আমরা যখন অর্ধেক মানুষ দিয়ে কাজ করিয়েছি, ম্যানেজমেন্টের কাছে কিন্তু খবর গেছে যে অর্ধেক মানুষ দিয়ে টেলিভিশন চালানো যায়, অর্ধেক মানুষ দিয়ে পত্রিকা চালানো যায়।
ফলে ম্যানেজমেন্ট কিন্তু সবসময় কস্ট ইফেক্টিভ চিন্তা করে। সেই জায়গায় একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। তারা দেখতে যে আর টকশো ডেকে আনার জন্য লোক দরকার হয় না, গাড়ি পাঠানোর দরকার পড়ে না, এবং তারা দেখছে যে অর্ধেক লোক দিয়ে কাজ করা হচ্ছে, রিপোর্টারকে দৌড়ে যেতে হচ্ছে না, ঘরে বসে সে রিপোর্ট তৈরি করে দিতে পারছে। নানা কারণে ম্যানেজমেন্টের দিক থেকে কস্ট ইফেক্টিভ ম্যানেজমেন্ট বা ম্যান পাওয়ার ইফেক্টিভ ম্যানেজমেন্ট এই ধারণাগুলো কিন্তু তৈরি করছে। এবং আমরা একটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে প্রবেশ করছে। করছি, ফলে এই ধারণাগুলো সেই যুগটাকে সহায়তা করবে। সিদ্ধান্ত নিয়েছি এই করোনা কাল যত রাহুল আমরা জব কাট করি নাই, কাউকে আমরা জব কাট করছি না, এবং আমাদের অনেক স্টাফ 3 মাস টানা আসছে না, আমরা জব কাট করছি না। আমরা যেদিন ফিল করবো যে করোনা কাল নেই, বাদ দাও। আমার বোধহয় শুনতে কোনো সমস্যা হচ্ছে একটু। হ্যাঁ দাদা, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। রাহুল দা শুনতে পাচ্ছেন এখন? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কথা এখন স্পষ্ট। আপনি যদি প্রশ্নের উত্তরটা শেষ করতেন। আমি শুনতে পাইনি এবার। না, অন্যের কাছে যাও। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। ডাক্তার তুষার আমাদের সঙ্গে জয়েন করেছেন। জি, ডাক্তার তুষার ঢাকা মেডিকেল কলেজে কাজ করেন। অলওয়েল গ্রুপের হয়ে বিজেসির যে টেস্টিং সেন্টারটা আমরা শুরু থেকে চালানোর চেষ্টা চালাচ্ছি, সেটিরও সমন্বয় করেন ডাক্তার তুষার। ডাক্তার তুষার, আপনাকে স্বাগত। আপনি আগেই অনুষ্ঠানে এসেছেন। আমরা আজকে করোনা কালের অফিস নিয়ে কথা বলছিলাম। আমাদের দুজন বস আছেন আমাদের সঙ্গে, সাংবাদিকতার বস রাহুল রাহা, জাহিদ নওয়াজ খান। তারা বলছিলেন কিভাবে সতর্ক থাকা যায়, ভালো থাকা যায়। পুলিশের একজন বস রয়েছেন সোহেল ভাই, তিনি তার সদস্যদের সেফটির জন্য কি করছেন সেটা বলছেন। আপনার কাছে খুব সংক্ষেপে প্রশ্ন, পুলিশের মতো বা সাংবাদিকদের মতো যারা, আমাদের কাজের ধরন আপনি খুব ভালো জানেন, তারা আগামী দিনগুলোতে আমাদের এই অফিস করা, আমাদের লাইফ স্টাইলে মৌলিক কি পরিবর্তন আনা জরুরি, সেটা যদি একটু বলেন। ডাক্তার বললে সেটা সবাই নিশ্চয়ই ভালো করে মেনে চলবে। ধন্যবাদ ভাইয়া, আর সবাইকে ধন্যবাদ। আমি হচ্ছে গিয়ে প্রথমে যে জিনিসটা বলতে চাই, করোনার অফিস এবং করোনা পরবর্তী অফিস দুইটা কিন্তু মোটামুটি একই। এবং এই সময় থেকে আপনারা অলরেডি যে মানে আমি শুনছিলাম আপনাদের প্রোগ্রামটা, অলরেডি কিন্তু সবাই বলেছে যে আমাদের মধ্যে কিন্তু অলরেডি কালচারাল একটা চেঞ্জ চলে এসেছে। মাস্ক পরার যে অভ্যাসটা আমরা আছে, আমরা কিন্তু এখন হাত না ধুয়ে একটা খাবার আমরা মানে খুব সহজেই বাইরের সিঙ্গারাটা খেয়ে নিতাম, এখন কিন্তু আমরা খুব সচেতন হয়েছি। হয়তো মানে দুই একজন এখনো বাইরের চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে, আপনি যেটা বলছেন সেটা করছে ঠিকই, কিন্তু সেই চাটা খাওয়ার আগে আমার মনে হয় আপনার ওই চা খাওয়াটা আপনি হয়তো বন্ধ করতে পারবেন না এখনই, কিন্তু যদি তাকে এই অ্যাওয়ারনেসটা করেন, কাপ ধোয়া না, কাপটা বলেন ওয়ান টাইম ইউজ কাপটা ব্যবহার করতে, ঠিক আছে? এরকম ছোট ছোট পরিবর্তনগুলি কিন্তু আমাদেরকে ভালো একটা হেলদি লাইফ, হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট দিতে সাহায্য করবে। আমি এই করোনায় অফিসের মধ্যে কিন্তু এখন আমরা যে ফেজে আসছি 2 মাস পরে, এখন কিন্তু একটা বড় নাম্বার করোনা ইফেক্টিভ থেকে তারা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে। সেই লোকরা কিন্তু অফিসে যাচ্ছে, তাদেরকে কিন্তু ওয়ার্ক প্লেসে কেমনে এন্টারটেইন করবে, তার সহকর্মীরা তাদেরকে কিভাবে গ্রহণ করবে, এটা কিন্তু বড় একটা ম্যাটার। এবং কর্মক্ষেত্রে এই জিনিসটা যদি আমি যে সহকর্মীটা পজিটিভ থেকে আমার কাছে আসবে এখন, তাকে যদি ভয় পেয়ে থাকি, তাকে যদি আমি অচ্যুত করে দূরে ঠেলে রাখি, তাহলে কিন্তু ওয়ার্ক এনভায়রনমেন্টটা দুই পাশ থেকে ইফেক্টিভ বা প্রোডাক্টিভ জিনিস আসবে না, ঠিক আছে? কারণ ধরেন আপনাদের কিন্তু একটা টিম ওয়ার্কের মধ্যে কাজ করা লাগে। একটা পুরা নিউজ প্রেজেন্ট করা বলি বা একটা পুলিশেরও যদি বলি যে একটা প্ল্যাটুনে কিন্তু অনেক পুলিশ মেম্বার থাকে, সেই পুলিশ মেম্বারদেরও যদি একজন নেগেটিভ আসার পরে তাকে যদি গ্রহণ না করি আমরা, মানে কর্ডিয়ালি ওয়েলকাম না করি, তাহলে কিন্তু মানে পুরো টিম ওয়ার্কটাই নষ্ট হবে। সবার মধ্যে মানসিক ভাবেও যদি ভয়টা কাজ করে, তাহলে কিন্তু ওভারঅল টিম ওয়ার্কটা নষ্ট হবে এবং আমি কিন্তু প্রোডাক্টিভ জিনিস দিতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা তুষারও নেটওয়ার্কের কারণে আটকে গেছে। সোহেল ভাই, আমরা একদম শেষ সময়, আমরা অলরেডি 54 মিনিট কথা বলে ফেলেছি। সোহেল ভাই, আগামী দিনগুলোর জন্য
ডক্টর তুষার কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, সরি আমার এই যে পেশেন্টদের ফোন চলে আসে, আমি খুব সরি যে এটা আচ্ছা না, ইয়ে হয়। তো আমি আমরা যদি একটু একটু ব্রিফলি বলি জি আপনি যে শেষ করেন। এই যে টিম মেম্বারদের যে এফেক্টটা, সেটার জন্য কি করতে হবে, তাদেরকেও কিন্তু অ্যাওয়ার করতে হবে যে যে মানুষটা 15 দিন আগে তোমার কলিগ ছিল করোনা হওয়ার আগে, সে যখন সুস্থ হয়ে আসলো সেই মানুষটা কিন্তু একেবারে 15 দিন আগের সুস্থ মানুষটার মতোই হয়ে গেল। এটা করোনাটা এমন একটা ভাইরাস যে ভাইরাসটা আপনার শরীরে থাকবে 15 থেকে 21 দিন, কারো কারো ক্ষেত্রে হয়তো 28 দিন, হ্যাঁ, তারপরে ভাইরাসটা চলে যাবে। এটা এইডস বা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর মতো লং টাইম ক্রনিক ডিজিজ করার মতো একটা ভাইরাস না যে আপনার শরীরে থেকে যাবে এবং আপনি অন্যের ক্ষতির কারণ হতে পারবেন। এটা না, 14 দিন আপনি খুব সংক্রমিত থাকবেন অন্যের জন্য, সেজন্য আইসোলেটেড করে দেয়, কিন্তু তারপরে আপনি অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াস মানুষের মতো হয়ে গেলেন। সো এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমি দেখছি আপনাদের সংবাদকর্মীরা যখন ফিরে যাচ্ছে তাকে ফুল দিয়ে গ্রহণ করছে, দ্যাট ইজ ভেরি পজিটিভ। কিন্তু আবার আমি এটাও দেখছি একজন সহকর্মী এখন অফিসে যাওয়ার আগে আমাকে খুব মানে অনেকবার রিকোয়েস্ট করছে যে আমাকে টেস্ট আবার করে দিতেই হবে, কারণ আমাকে অফিসে কেউ গ্রহণ করতেছে না, মানে ভয় পাচ্ছে আমাকে, মানে তার নেগেটিভ সার্টিফিকেট লাগবে। নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এই জিনিসটা তো আসলে আমি যদি বলি যে একটা উদাহরণ, যে ডেঙ্গু যার হয়েছিল তার কি ডেঙ্গু সুস্থ হয়ে যাওয়ার পর ডেঙ্গুর পজিটিভ মানে নেগেটিভ হয়েছে এরকম কোনো পরীক্ষার প্রয়োজন না। আমাদের কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের প্রত্যেকটা উপাদান, আমাদের প্রত্যেকটা রিসোর্সকে মানে বুঝে খরচ করতে হবে। আমি অযথা বলে ফেললেই ইয়ে হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে আমি ইনফরমেশনটুকু দিতে পারলাম। এছাড়াও যদি আপনাদের কোনো ইয়ে থাকে আমি অলওয়েজ ট্রাই করবো ভাইয়া। জি অনেক ধন্যবাদ ডক্টর তুষার। আমি একটু সোহেল ভাই আপনার কাছে একটি প্রশ্ন একজন করেছেন, নিশাত সুলতানা পুরবী, যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হয়েছে, এই পারফরমেন্সের পেছনে কি ছিল, আগামীতে এই পারফরমেন্স কিভাবে ধরে রাখা যায়? আমি একটু যোগ করি সোহেল ভাই, আমিও পুলিশের সন্তান। পুলিশ মানেই খারাপ, এটি হচ্ছে খুবই জনপ্রচলিত একটি ধারণা বাংলাদেশে, যে জনগোষ্ঠীর ভিতরে ছিল, সেই জনগোষ্ঠী এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশের প্রশংসা করে। এটার নেপথ্যে আসলে কি মন্ত্রটা কাজ করেছে এই সংকটের সময়? ধন্যবাদ। সম্মানিত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আসলে আমাদের এই অভিযাত্রা যে এই করোনা কালেই শুরু হয়েছে সেটা আমি বলবো না। আমি বলবো যে বাংলাদেশ পুলিশ কিন্তু সংগঠন হিসেবে সবসময়ই জনমুখী ছিল এবং বিগত অনেকগুলো বছর ধরে, অনেকগুলো দিন ধরেই বাংলাদেশ পুলিশের মধ্যে একটি কিন্তু আসক্তি ছিল মানুষের কাছে ব্যাপকভাবে মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়ার জন্য। তো আমি বলবো এই করোনা কাল আমাদেরকে সেরকম একটি সময় এবং সুযোগ করে দিয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে যেমন পুলিশের সদস্যরা সামান্য 303 রাইফেল হাতে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশমাতৃকার রক্ষার জন্য, একই রকম ভাবে এটিও আমি মনে করি একটি অনেক বড় একটি সুযোগ পুলিশের জন্য। পুলিশের সকল সদস্য মনে প্রাণে ঝাঁপিয়ে পড়েছেন মানুষের সুরক্ষার জন্য। এখন এই যে এর প্রকাশ এবং প্রচারটি আসলে, পুলিশ কিন্তু নীরবে কাজ করে চলেছে ওভার দ্য ইয়ার্স। আমরা বাংলাদেশ পুলিশের এক্ষেত্রে না বললেই না যে আমাদের মিডিয়া পলিসি আমরা একটু চেঞ্জ করেছি। আপনি খেয়াল করে দেখবেন যে আগে আমাদের কিন্তু একটু লুকিয়ে থাকা, একটু দূরে থাকার একটু টেন্ডেন্সি ছিল। আমরা অন্তত এটা বলতে পারি যে আমরা যখন বাংলাদেশ পুলিশের মিডিয়া পাবলিক রিলেশনস উইং এ যখন কাজ করা শুরু করেছি বছর দুয়েক আগে, আমরা আমাদের অংশটুকুই বলি, তখন আমরা ব্যাপক রকম ভাবে খুব নিভৃতে এই 2 লক্ষ পুলিশ সদস্যের কাছে প্রতিনিয়ত একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সেটি হচ্ছে যে ডু ফর পিপল অ্যান্ড স্পিক ইয়োর অ্যাচিভমেন্টস। আমরা আমাদের একটি স্লোগান আছে, দ্যাট ইজ কল্ড পিসা, PISA। এই পিসা সেই ইটালির পিসার হেলানো টাওয়ার যে শহরটা, সেই পিসা না, দিস ইজ কল্ড প্রোটেক্ট ইমেজ অ্যান্ড স্পিক অ্যাচিভমেন্টস। আপনারা জানবেন বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস উইং এর 6টা গুরুত্বপূর্ণ পিলার রয়েছে। তার মধ্যে একটি পিলার হচ্ছে পিসা, প্রোটেক্ট ইমেজ অ্যান্ড স্পিক অ্যাচিভমেন্টস। আমরা সবাইকে শিখিয়েছি, বলার চেষ্টা করেছি, আপনার ভালো কাজ করুন এবং তা প্রচার করুন, ভালো কাজ করুন এবং স্পিক ইউর অ্যাচিভমেন্টস বিফোর পিপল। এবং এটা হেল্প করবে মানুষ এবং আপনার মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপটা অ্যাব্রিজ করতে। পাশাপাশি প্রোটেক্ট ইমেজ দিয়ে যেটা আমরা মিন করেছি, আমরা বারবার বলেছি যখনই আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেছে, যখনই আপনি কোনো কমপ্লেইন রিসিভ করছেন, অবশ্যই ইউ হ্যাভ টু রিপোর্ট টু দ্য পিপল।
আপনি শুধু আপনার বসের কাছে রিপোর্ট করলে চলবে না, ইউ হ্যাভ টু রিপোর্ট টু পিপল এভরি টাইম। আপনার পিপলকে বুঝিয়ে দিতে হবে যে কমপ্লেইন হয়েছে সেই কমপ্লেইনটা যদি মিথ্যা হয়ে থাকে, ভুল হয়ে থাকে, অসম্পূর্ণ হয়ে থাকে, তার যৌক্তিক ব্যাখ্যা দিয়ে, সাক্ষ্য প্রমাণ দিয়ে তার প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণ জনগণের সামনে উপস্থিত করতে হবে। এবং আমরা নীরবে গত 2 বছর আমরা এক ধরনের আন্দোলন করেছি, আমাদের একটি মিডিয়া আন্দোলন আমাদের মধ্যে। আমরা সোহেল ভাই একদম শেষ সময়ে, আমি জাস্ট রাহুল দা তখন কথাটি শেষ করতে পারেননি, আপনি যদি 30 সেকেন্ডে সেই কথাটির সারাংশ যদি আমাকে বলেন। কি ছিল প্রশ্ন? না, তখন প্রশ্ন ছিল আমাদের আগামী দিনগুলোর সঙ্গে আপনি আমাকে মানসিকভাবে শক্ত থাকতে বলছেন, পারফর্ম করতে বলছেন, কিন্তু আমার চাকরির নিশ্চয়তা নিয়ে আমি এক ধরনের ভয় পাচ্ছি। আমি পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির কথাই বলছি, অন্যান্য প্রাইভেট সেক্টরেও সম্ভবত একই রকম। আমি একটা মন্ত্রে বিশ্বাস করি, আমার কাজটা আমাকে সর্বোচ্চ সততার সঙ্গে করে যেতে হবে, নিষ্ঠার সঙ্গে করে যেতে হবে। ফিউচার সম্পর্কে আমি জানি না, কালকে সম্পর্কে কেউই জানে না, ঠিক আছে? তবে কাজ যদি আপনি করতে থাকেন, আপনার জব আপনাকেই টিকিয়ে রাখবে। যে কোনো ক্রাইসিসে সাংবাদিকতার প্রয়োজন আছেই। সৎ সাংবাদিকতা, প্রোটেক্টেড সাংবাদিকতা, যে সাংবাদিকতা সত্যি তথ্য দেয়, যে সাংবাদিকতা চেক তথ্য দেয়, যে সাংবাদিকতা কাউন্টার চেক করে তথ্য দেয়, সেই সাংবাদিকতার প্রয়োজন থাকবেই। ফলে আপনি কি মাধ্যমে, কিভাবে, কোন ফরম্যাটে কাজ করবেন সেটা বিষয় না, কিন্তু আপনি যদি কাজ করতে থাকেন তাহলে অবশ্যই টিকে থাকবেন। ফাঁকিবাজি করলে আপনি টিকতে পারবেন না। আর অযথা গণমাধ্যমের হাজার হাজার লক্ষ লক্ষ গণমাধ্যমের দরকার নেই, কাজের মাধ্যমেই টিকে থাকতে হবে। যারা কাজ করবে তারা টিকে থাকবে, এটি হচ্ছে আমার কথা। ফলে ভয় পাওয়ার কিছু নেই, যার যার কাজ করতে হবে। জুয়েল ভাই, আপনার শেষ কমেন্ট 30 সেকেন্ড। আমি সবার কাছে একবার করে আসতে চাই, আমরা 1 ঘন্টা ওভার করেছি। সেটা হচ্ছে যে যেটা রাহুলদা আগে বলছিলেন যে আমাদের মালিক পক্ষ যদি এটা বুঝে থাকেন যে কম লোক দিয়েও কাজ করা সম্ভব, তাহলে তাদেরকে এই ধারণাটা যে ভুল, সেটা এই জন্য প্রমাণ করতে হবে যে একটা জরুরি মোমেন্টে, একটা যুদ্ধাবস্থায় কাজ করা এক বিষয়, সাধারণ অবস্থায় কাজ করা ভিন্ন বিষয়। এবং একই সঙ্গে আমরা সাংবাদিকতার যে কর্মী হিসাবে আমরা এই দাবিও করতে হবে যে এই যুদ্ধাবস্থায় সাংবাদিকরা যে কাজ করছে তার জন্য অন্য সেক্টরে যেরকম প্রণোদনার বিষয় আছে, সাংবাদিকদের জন্য সেই প্রণোদনা নিশ্চিত করতে হবে। ইনস্টিড অফ থিঙ্কিং অফ যে কম লোক দিয়ে বেশি কাজ করানো সম্ভব, ওই চিন্তা বাদ দিয়ে বরং সাংবাদিকরা তার যে ডিউ পাওনা আছে, সেই পাওনাগুলো যেন অলওয়েজ তাদের মাথায় থাকে, সেই বিষয়টা বিজেসি এবং বিজেসির মতো অন্য সংগঠনগুলো সারাক্ষণ নক করতে থাকে। সেই জন্য আমি একটা অ্যাপিল রাখবো সবার কাছে। আপনি যদি শেষ কিছু যোগ করতে চান। সোহেল ভাই যোগ করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি তাহলে দ্রুত একটু বলে ফেলি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2041 রয়েছে, সেই 2041 এর লক্ষ্য পূরণে আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেলের সুযোগ্য নেতৃত্ব এবং নির্দেশনায় বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস উইং কিন্তু খুব নীরবে গোপনে এই 2 লক্ষাধিক পুলিশ সদস্যের মনস্তত্ত্ব পরিবর্তনে ব্যাপক রকম কাজ করছে। বাংলাদেশ পুলিশের এই সদস্যদেরকে প্রো পিপল করার জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি। অশেষ ধন্যবাদ আমাদেরকে আসলে এই চমৎকার একটি প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিজেসির উত্তরোত্তর আমরা সাফল্য কামনা করছি এবং আরো জনপ্রিয়তা কামনা করছি। জি তুষার ভাই, আপনি আপনার সঙ্গে গত এই 3-4 মাসের বেশির ব্রডকাস্ট জার্নালিস্টের তার সদস্যদের কথা হয়েছে, আপনার শেষ কোনো বার্তা যদি থাকে 20 সেকেন্ডে যদি বলেন। জাস্ট একটা ছোট্ট বার্তা, খুব স্বল্প সময় যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে, যেটা এত লাস্ট 2-3 মাসে আমরা অ্যাচিভ করেছি যে অভ্যাসগুলি, সেই অভ্যাসগুলি ধরে রাখতে হবে। এটা করলেই আমরা অনেকখানি সেফ থাকবো, আগামী দিনগুলিকে স্বাস্থ্যগতভাবে অনেক ভালো থাকবো। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা ডক্টর তুষার, অনেক কৃতজ্ঞতা সোহেল ভাই, আপনাকে, জুয়েল ভাই এবং রাহুল দা, আপনাদের সবাইকে। দর্শক, আমাদের প্রত্যাশা আমাদের সংবাদ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমাদের চিকিৎসকদের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেশি। চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন এবং আপনাদের পাশে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার গণমাধ্যম কর্মীদের পাশে, বিশেষ করে ব্রডকাস্ট কর্মীদের পাশে সর্বতোভাবে থাকার চেষ্টা করছে, পরিকল্পনা করছে এবং সেই পথযাত্রায় সবচেয়ে বড় শক্তি কিন্তু ব্রডকাস্ট জার্নালিস্ট যারা, আমাদের কর্মী যারা, আমাদের সদস্য যারা, তারা আমাদের পাশে থাকবে, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সঙ্গে থাকবেন এবং সবাই অবশ্যই নিরাপদ থাকবেন। কারণ নিজের নিরাপত্তা, নিজের সুস্থতা সম্ভবত সবার আগে, আর তাহলে হয়তো আমরা বাকি কাজগুলো করতে পারবো। সেই প্রত্যাশা শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে।